গুড ইভিনিং। আয়ুর্বেদ কি সেটা নিয়ে আলোচনা করা হয়েছিল। তো সেই টপিকটা আমরা আরেকটু ভালো করে একটু ডিটেলসে জানবো। তারপরে আমরা এখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করব। প্রথমে আমাদের কি হয়েছিল? আয়ুর্বেদ কি? তাই তো? আয়ুর্বেদ হচ্ছে, আমরা জানি যে আয়ুর্বেদ একটা প্রাচীন চিকিৎসা পদ্ধতি। ঠিক আছে? এটা দুটি সংস্কৃত শব্দ থেকে এসেছে। সংস্কৃত শব্দ দুটো কি? সে দুটো মনে রাখতে হবে। একটা হচ্ছে আয়ুষ অর্থাৎ জীবন, আর একটা হচ্ছে বেদ অর্থাৎ বিজ্ঞান। তাই বেদ শব্দের আক্ষরিক অর্থ হলো জীবনের বিজ্ঞান। এটি কেবল রোগ নিরাময়ের একটি পদ্ধতি নয়, বরং সুস্থ এবং দীর্ঘ জীবন লাভের একটি সামগ্রিক দর্শন। ঠিক আছে? এবার আপনাদের আরেকটা জিনিস আপনাদের মনে রাখতে হবে। আমরা কি দেখেছি যে আগে যে চিকিৎসা পদ্ধতি, আগে কি এমবিবিএস বা এমডি এই চিকিৎসা পদ্ধতিগুলো ছিল, বা এই কোর্সগুলো করা হতো না। এই কোর্সগুলো কিন্তু আগে করানো হতো না। তাহলে তখন মানুষ কিভাবে চিকিৎসা করতো? তখন যে পদ্ধতির মাধ্যমে চিকিৎসা করতো সেটাই কিন্তু এই আয়ুর্বেদ। ঠিক আছে? আয়ুর্বেদ হচ্ছে একটা প্রাচীন চিকিৎসা পদ্ধতি। ঠিক আছে? এবার আয়ুর্বেদের কিছু নীতি রয়েছে। এবার নীতিগুলো আমরা জানবো। ঠিক আছে? এবার হচ্ছে আয়ুর্বেদ মানবদেহের মন প্রকৃতির মধ্যে ভারসাম্য রক্ষা করে, এবং এর মূল ভিত্তিতে একটি মৌলিক ধারণা। এই নীতিগুলো কি? প্রথমে হচ্ছে পঞ্চমহাভূত। পঞ্চমহাভূত বলতে কি বোঝানো হয়েছে? পাঁচটা জিনিসের কথা বলা হয়েছে। প্রথমে হচ্ছে আর্থ মানে কি? আমরা কি জানি? পৃথিবী। এখানে পৃথিবী বলতে না আমাদের যে শরীরকে বোঝানো হয়েছে। এই শরীরের মধ্যে যে মাংসপেশি, হাড় রয়েছে, সেগুলোকে এখানে, সেগুলো কি? আর্থ। অর্থাৎ আর্থ কিভাবে তৈরি? মাটি, বিভিন্ন খনিজ দিয়ে তৈরি। তো আমাদেরও শরীর কিন্তু বিভিন্ন মাটি দিয়েই তৈরি। সেখানে এই আর্থের কথা বলা হয়েছে, অর্থাৎ আমাদের শরীরের কথা বলা হয়েছে। আরেকটা হচ্ছে ওয়াটার। ওয়াটার মানে কি? জল। এবার জল বলতে কি বলা হয়েছে? জল বলতে কিন্তু এখানে আমাদের বোঝানো হয়েছে আমাদের শরীরের যে ঘাম, রক্ত, লালা, এই বিষয়গুলো বোঝানো হয়েছে। তারপর হচ্ছে তেজ। তেজ বলতে ইংরেজিতে বলে ফায়ার। তো ফায়ার মানে কি? আগুন। এবার আগুন মানে এখানে কিন্তু রান্না করার জন্য যে উনুন সেই আগুন না। আমাদের শরীরের যে হজম শক্তি, এখানে তার কথা বলা হয়েছে। তারপরে কি? এয়ার। এয়ার মানে কি? বাতাস। বাতাস মানে হচ্ছে খোলা বাতাসের কথা বলা হয়নি। এখানে বলা হয়েছে যে আমরা যে প্রশ্বাস নিঃশ্বাস নেই সেই বাতাসের কথা। তারপর হচ্ছে বোম। বোম মানে কি? স্পেস। স্পেস মানে বিশাল সমুদ্র বা বিশাল পাহাড়, সেই স্পেস গুলোকে বোঝানো হয়নি। এখানে স্পেস বলতে আমাদের যে পেটের মধ্যে যে ফাঁকা স্থানগুলো রয়েছে, সেগুলোর কথা বলা হয়েছে। ঠিক আছে? এটা হচ্ছে পঞ্চমহাভূত। তাহলে পঞ্চমহাভূত কি কি? একটা হচ্ছে আর্থ, ওয়াটার, ফায়ার, এয়ার এবং স্পেস। এগুলো আমাদের মনে রাখতে হবে শর্ট কোশ্চেনের জন্য। ঠিক আছে? তারপরে আমাদের জানতে হবে হচ্ছে ত্রিদোষ। ত্রিদোষগুলো কি কি? একটা হচ্ছে বাত। এগুলো কি করে? এগুলো একটু রিডিং দিয়ে দিবে যে ৩টি শক্তি দোষ মানবদেহের সব জৈবিক এবং মানসিক শারীরিক প্রক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে। এবং বাত একটা হচ্ছে পিত্ত, আর একটা হচ্ছে কাফ। তো বাত কি? বাত, বাত বলতে এখানে বোঝানো হয়েছে, ধরুন আপনার এক বন্ধু সবসময় অস্থির থাকে, ঠান্ডা সহ্য করতে পারে না, আবার কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগে। এটা হলো তার বাত বা দোষ বেশি। আরেকটা কি? আরেকটা হচ্ছে, আরেক সময় দেখা হচ্ছে তোমার কারো শরীর মোটা, ভারী, ঘন ঘন সর্দি কাশি হয়। ঠিক আছে? এটা হচ্ছে পিত্তটা কি? আরেকজন কিন্তু সবসময় গরম অনুভব করে, ঝাল খেলে অম্বল হয়, খুব সহজে রেগে যায়। এটা হলো পিত্ত, বা তার পিত্ত দোষ বেশি, অর্থাৎ তার পিত্ত বেশি জন্যই কিন্তু এই বিষয়গুলো হয়। অর্থাৎ এই বিষয়গুলোতে আমাদের মনে রাখতে হবে। এগুলো যদি আমাদের শরীরের ভারসাম্য, এগুলো যদি নষ্ট হয়, তখনই আমাদের শরীরে কিন্তু ত্রিদোষ দেখা দেয়। ঠিক আছে? ত্রিদোষ হয়ে গেল। তারপরে হচ্ছে ধাতু। ধাতু মানে কি? শরীরের ৭ টি উপাদানের কথা বলা হয়েছে। কি কি ৭ টি উপাদান এখানে? ৭ টি উপাদান হচ্ছে আমাদের যে রক্ত, রস, মাংস, মেদ, অস্থি, মজ্জা এবং যা শরীরের কাঠামো এবং পুষ্টি। তারপর মল। মল মানে জানি আমাদের শরীরে যে রেচন পদার্থ রয়েছে, সেগুলোকে বলা হয়েছে। ঠিক আছে? তারপরে কি বলা হয়েছে? অগ্নি। অগ্নি মানে হজম শক্তি। আমরা আগেই পড়েছি যে আমাদের শরীরের যে হজম শক্তি, সেটাকেই কিন্তু আগুনের সাথে তুলনা করছি। এবার হচ্ছে চিকিৎসা পদ্ধতি। চিকিৎসা পদ্ধতি বিভিন্ন রোগ দূর করার পাশাপাশি কিন্তু সেগুলোকে নির্মূলও করে। এগুলো বিভিন্ন উপাদান আমাদের বিভিন্ন শরীরে, যেমন বিভিন্ন টক্সিক পদার্থ থাকে। ঠিক আছে? সেই টক্সিক পদার্থগুলো, যেমন ধরুন কেউ বছরের পর জাঙ্ক ফুড খাচ্ছে, অর্থাৎ অ্যালকোহল খাচ্ছে, তার ফলে শরীরে টক্সিন জমে গেছে। সে সব সময় ক্লান্ত বোধ করছে।
এই অবস্থায় আয়ুর্বেদ পঞ্চকর্ম থেরাপি শরীরে পরিষ্কার করতে সাহায্য করে। যেমন অতিরিক্ত কফ হলে বমন দিয়ে শরীর দিয়ে সেটাকে বের করা হয়। অর্থাৎ বমন মানে হচ্ছে বমি করার মাধ্যমে। তারপরে কি বলা হয়েছে? তারপরে হচ্ছে, তো আমরা প্রথম ক্লাসে আয়ুর্বেদ কি সেটা থিওরি জেনেছি। আজকে আমরা জানবো যে এখান থেকে কি কি ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন পরীক্ষায় রয়েছে সেগুলো একটু দেখে নিই। ঠিক আছে? প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেন হচ্ছে আয়ুর্বেদ শব্দের অর্থ কি? তাহলে আয়ুর্বেদ শব্দের অর্থ কি? আয়ুর্বেদ শব্দের অর্থ হলো জীবনের বিজ্ঞান। আমরা এটা কিন্তু নোটসের মধ্যে পড়েছি। ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবে। তারপরে নেক্সট কোশ্চেন। আয়ুর্বেদ কোন দেশ বা অঞ্চল থেকে উদ্বুদ্ধ? এটা কিন্তু ভারতীয়, যদি বলে কোন দেশ, তাহলে ভারত, বা এখানে ভারতও থাকতে পারে বা ভারতীয় উপমহাদেশ। এটা অপশনের উপর নির্ভর করবে। ঠিক আছে? ভারতীয় উপমহাদেশ থাকলে ভারতীয় উপমহাদেশ, ভারত থাকলে ভারত। ঠিক আছে? তারপরে নেক্সট কোশ্চেন। আয়ুর্বেদ অনুসারে মানবদেহ গঠিত হয়েছে কতটি মৌলিক উপাদান দ্বারা? ৫টি মৌলিক উপাদান দ্বারা। ওই যে আমরা পঞ্চভুজের কথা বলেছি। তো ওই যে পঞ্চমহাভুজ, সেই পঞ্চমহাভূতের মধ্যেই কিন্তু এখানে একটি পড়ছে। তারপরে নেক্সট কোশ্চেন হচ্ছে পঞ্চমহাভূতের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়? এখানে কি রয়েছে? আগুন, বায়ু, জল। এই জল, বায়ু, আগুন, এই কয়েকটাই কিন্তু পঞ্চমহাভূতের অন্তর্ভুক্ত। নেক্সট, ত্রিদোষের মধ্যে কোনটি গতি এবং স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ করে? কোনটি নিয়ন্ত্রণ করে? আমরা ত্রিদোষের মধ্যে ৩ টে দোষ কি কি পড়েছিলাম? বাত, পিত্ত আর কাফ। এখানে বাত হচ্ছে গতি এবং স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ করে। আর পিত্ত তো কি? পিত্ত তো আমরা জানি যে মানুষের কিছু তেল জাতীয় ঝাল জাতীয় খাবার গেল, অল্পতেই অম্বল গ্যাস হয়ে গেল। তারপর ঠান্ডা লাগলে হচ্ছে তোমার সর্দি কাশি এইসব যে হয় সেটা হচ্ছে কফ। আর অগ্নি কি? অগ্নি হচ্ছে আমরা জানছিলাম যে আমাদের শরীরের যে হজম শক্তি সেটাকে অগ্নি বলা হয়েছে। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা কি? পিত্ত দোষ মূলত কোন উপাদানের সাথে সংযুক্ত? আগুন এবং জল। ঠিক আছে? কফ দোষের প্রধান কাজ কি? শরীর গঠন এবং স্থিতিশীলতা। এগুলো খাতায় প্রত্যেকটা নোট ডাউন করবে। ঠিক আছে? এর পরের দিন কিন্তু আমরা নেক্সট থিওরি ক্লাস আলোচনা করব। তারপরে আবার এমসিকিউ আলোচনা করব। মানব শরীরের ৭টি মৌলিক টিস্যুকে কি বলা হয়? মানব শরীরের ৭টি যে মৌলিক টিস্যু তাদের কিন্তু একত্রে ধাতু বলা হয়। হজম এবং বিপাককে সরি হজম ও বিপাককে শক্তিকে আয়ুর্বেদে কি বলা হয়? কি বলা হয়? অগ্নি বলা হয়। এগুলো এটা কোথার থেকে পেয়েছি? ওই যে পঞ্চমহাভূতের যে পয়েন্ট গুলো রয়েছে তার মধ্যে কিন্তু অগ্নি এক। ঠিক আছে? আর বাকিগুলো কিন্তু ত্রিদোষ দুটো রয়েছে আর একটা এমনি ধাতুর বৈশিষ্ট্য রয়েছে। ঠিক আছে? তারপরে হচ্ছে নেক্সট কোশ্চেন। ১০ নম্বর কোশ্চেন কি বলেছে? শোধন চিকিৎসার প্রধান লক্ষ্য কি? টক্সিন দূর করা, অর্থাৎ জাঙ্ক ফুড, এই যে এইসব খাদ্যগুলো খায়, খাওয়ার ফলে মানুষের শরীরে বিভিন্ন রোগ হয়, সেই রোগগুলোকে দূর করা হয়। এই টক্সিন দূর করা এই হচ্ছে শোধন চিকিৎসার প্রধান লক্ষ্য। তা বমন মানে কি? বমন মানে আমরা জানি বমি করানো। তাহলে কোন প্রক্রিয়াকে নির্দেশ করে? বমি করানোকে। নস্য মানে কি? নস্য মানে নাক। কোন অঙ্গের মাধ্যমে হয়? নাকের মাধ্যমে হয়। নস্য কিন্তু, তবে এর সাথে আবার কোন কোশ্চেন একটা আসতে পারে যে এটা কার সাথে যুক্ত? সাইনাস, মাথা ব্যথার সাথে যুক্ত। ঠিক আছে? তাহলে রক্তমোক্ষম কি নির্দেশ করে? রক্ত বের করাকে নির্দেশ করে রক্তমোক্ষম। ঠিক আছে? সমন চিকিৎসার মধ্যে নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত নয়? এটা হচ্ছে পঞ্চকর্ম হচ্ছে সমন চিকিৎসার মধ্যে অন্তর্ভুক্ত নয়। বাকিগুলো কিন্তু সমন চিকিৎসায় অন্তর্ভুক্ত। আয়ুর্বেদ চিকিৎসার মূল উপাদানগুলো কি কি? এখানে কিন্তু কোনো রাসায়নিক ওষুধ ব্যবহার করা হয় না। সব ন্যাচারাল, অর্থাৎ ভেষজ এবং প্রাকৃতিক উপাদানকে ব্যবহার করা হয়। আয়ুর্বেদ চিকিৎসা কি ধরনের চিকিৎসা পদ্ধতি? এটি ব্যক্তিভিত্তিক। কোন আয়ুর্বেদের কোন বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দেয়? কোনটা? আমাদের হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে বৃদ্ধি পায় সেটা কিন্তু উপর গুরুত্ব দেয়। আয়ুর্বেদ শুধু শারীরিক নয়, কোন দিকেও গুরুত্ব দেয়? মানসিক এবং আধ্যাত্মিক। তো সব দিকেই কিন্তু গুরুত্ব দেয়। অর্থনৈতিক বিষয়টাও কিন্তু আসবে। অনেকেই কি আয়ুর্বেদিক চিকিৎসা করে কিন্তু আম
লাভবানও হচ্ছে বিক্রি করার পর। কিন্তু আমাদের অপশনকে দেখতে হবে কোনটা বেশি গুরুত্বপূর্ণ। এখানে হচ্ছে মানসিক এবং আধ্যাত্মিক বিকাশ। ঠিক আছে? তো আজকের পর্যন্ত এই পর্যন্তই থাকলো। পরবর্তী ক্লাসে আমরা নেক্সট টপিক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ। তো আজকে আমরা আয়ুষ মিত্রের ৩য় ক্লাস এবং এমসিকিউ ক্লাসের পর আজকে দ্বিতীয় থিওরি ক্লাস। এখানে আমরা আজকে আলোচনা করব কি এ ট্রেডিশনাল সিস্টেম, দ্য মিনিস্ট্রি অব আয়ুষ। ঠিক আছে? আয়ুষ হলো ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রক, যা দেশের প্রাচীন ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতিগুলোর প্রসার এবং উন্নতির জন্য কাজ করে। এই নামটির মধ্যে ভারতের ৬টি প্রধান ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতির নামের লুকিয়ে রয়েছে। পদ্ধতিগুলো হলো এই যে আয়ুষের মধ্যেই কিন্তু আমাদের ৫টা নাম লুকিয়ে রয়েছে। কি, কি? একটা হচ্ছে হচ্ছে আয়ুর্বেদ। ২ নাম্বার কি যোগা আর হচ্ছে নেচারোপ্যাথি। একটা হচ্ছে যোগ, বাংলায় বলছে, আরেকটা হচ্ছে প্রাকৃতিক চিকিৎসা। তারপরে রয়েছে ইউনানি, তারপরে রয়েছে সিদ্ধা, তারপরে হোমিওপ্যাথি। এই সব চিকিৎসা পদ্ধতি বহু প্রাচীন কাল ধরেই চলে আসছে এবং মানবজাতির বহু রোগ নিরাময় করে নিরোগ জীবন লাভের পথ দেখায়। তো এই আয়ুর্বেদ হচ্ছে একটা প্রাচীন চিকিৎসা পদ্ধতি যেগুলো আমরা আগে ভিডিওতে ডিটেলসে জেনেছি, তাই এখানে আর সময় নষ্ট করব না। তারপরে হচ্ছে আয়ুর্বেদ। ১ নাম্বার কি আয়ুর্বেদ হচ্ছে এটি একটি ভারতের বিজ্ঞান যা মূলত হলিস্টিক হেলথ। এটা আমাদের ক্লাসে ইংলিশ টার্মে দেওয়া আছে। তো এখানে আমি ২ টো টার্মই রেখেছি। তারপরে ভেষজ ওষুধ, খাদ্য, জীবনযাত্রার অভ্যাস এবং শারীরিক ও মানসিক সুস্থতার উপর জোর দেয়। এর লক্ষ্য হলো রোগ নিরাময়ের পাশাপাশি প্রতিরোধ করা এবং দীর্ঘ সুস্থ জীবন লাভ করা। এটাই হচ্ছে আয়ুর্বেদের মূল উদ্দেশ্য। এটাই আয়ুর্বেদের মানে। তবে এর কিছু নীতি রয়েছে যে এটি কবে উৎপত্তি হয়েছিল। আজ থেকে প্রায় কোনো বইয়ে ২০০০, কোথাও আছে ৩০০০, কোথাও আছে ৫০০০। তো এটা অপশনের উপর নির্ভর করবে। এটা বিতর্কিত একটা বিষয়। যাই হোক, সেই দিকে আমরা যাচ্ছি না। এটি ৩টি বিষয়ের উপর যে ত্রিদোষ, সেই ত্রিদোষ তত্ত্বের উপর কিন্তু আয়ুর্বেদটা তৈরি হয়। ঠিক আছে? এটার চিকিৎসা পদ্ধতি কি? আমরা জানি গ্রামে-গঞ্জে এখনো আয়ুর্বেদ চিকিৎসা দেখা যায়। এটি প্রধানত ভেষজ উদ্ভিদ, খনিজ পদার্থ, পশু জাতীয় উপাদান এবং অন্যান্য প্রাকৃতিক উপাদান ব্যবহার করে রোগ নিরাময় করে। এটার সুবিধা কি? আমরা যখন প্রাকৃতিক উপাদান ব্যবহার করব, তো এর পার্শ্ব প্রতিক্রিয়া কি হবে? কম হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হবে। তারপরে আমরা অসুবিধার মধ্যে কি বলছে? ধীর নিরাময় এবং জটিল রোগের ক্ষেত্রে কম কার্যকর এবং গবেষণার অভাব। এটাও কিন্তু এখনো আয়ুর্বেদে কিন্তু গবেষণার অভাব রয়েছে। তারপরে 2nd পয়েন্ট বা ন্যাচুরোপ্যাথি। মানে এটি হচ্ছে এমন এক ধরনের চিকিৎসা ব্যবস্থা যা হিপোক্রেটিসের বা অন্যান্য শিক্ষার উপর ভিত্তি করে তৈরি হয়। এটি শারীরিক ভঙ্গি অর্থাৎ ফিজিক্যাল পোশ্চারস, তারপর হচ্ছে শ্বাস-প্রশ্বাস অনুশীলন, হ্যাঁ? ব্রিদিং যেটাকে বলছে। তারপর হচ্ছে ধ্যান বা মেডিটেশন এবং জীবনযাত্রার পরিবর্তনগুলোকে একত্রিত করে। এর মূল লক্ষ্য হলো শরীরের ভারসাম্য বজায় রেখে শারীরিক এবং মানসিক ও আধ্যাত্মিক স্বাস্থ্যকে উন্নত করা। অর্থাৎ ইয়োগার মধ্যে বিভিন্ন আমরা আসন রয়েছে। আমরা দেখি পদ্মাসন, ভুজঙ্গাসন, আমরা কিন্তু অনেকেই করি। ঠিক আছে? সকালবেলা উঠে। তো এগুলো করার ফলে কি হচ্ছে? মানুষ কিন্তু সুস্থ। তারপরে হচ্ছে বাবা রামদেব যে বলে কিন্তু যে কি ইয়োগা করলে সুস্থ থাকা যায়। তো এই যে ইয়োগা তখন থেকেই কিন্তু এই বিষয়গুলো আমরা দেখি। ঠিক আছে? নেচুরোপ্যাথি এটা প্রাকৃতিকভাবে এগুলো সবগুলো মিলেমিশে কিন্তু আর ধ্যান। আমরা যদি প্রতিদিন ধ্যান করি দেখবে আমাদের মনোযোগ, আমাদের সবকিছুতেই মনোযোগ একটা তৈরি হবে। ঠিক আছে? আর ইয়োগা করার ফলে আমাদের গঠনও ঠিকঠাক থাকবে, সুস্থ থাকবো অর্থাৎ নিরোগ থাকবো। এর নীতি রয়েছে। নীতি হচ্ছে এটি শারীরিক এবং আধ্যাত্মিক অনুশীলন। এর লক্ষ্য হলো শরীর এবং মনের ভারসাম্য স্থাপন করা। এটি একটা প্রাকৃতিক চিকিৎসা ন্যাচুরোপ্যাথি। এর বিশ্বাস যে মানবদেহের নিজস্ব নিরাময় ক্ষমতা আছে। এতে প্রাকৃতিক উপাদান থাকে জল, বাতাস, মাটি, সূর্যরশ্মি ইত্যাদি। সুবিধা কি? স্বল্প পার্শ্ব প্রতিক্রিয়া এবং প্রতিরোধমূলক সার্বজনীন যেকোনো পরিবেশে প্রয়োগ করা যায়। অসুবিধা হচ্ছে সীমিত প্রয়োগ এবং গুরুতর রোগে সময় সাপেক্ষ। তো এগুলো একটু নোট ডাউন করবে। করে এগুলো মুখস্থ, মোটামুটি মুখস্থ বলতে কি এগুলো বুঝে মুখস্থ করবে। ঠিক আছে? শর্ট কোয়েশ্চেন, ব্রড কোয়েশ্চেন একদম নোট আকারে এগুলো লিখলেই হয়ে যায়। ৩য় হচ্ছে ইউনানি। ইউনানি কি? এটিও একটা কিন্তু ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি যা গ্রিক দার্শনিকদের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই পদ্ধতিতে রোগ নিরাময়ের জন্য ভেষজ ও খনিজ থেকে তৈরি ওষুধ ব্যবহার করা হয়। এটি শরীরের ৪টি রসের ভারসাম্যকে গুরুত্ব দেয়। ঠিক আছে? এর নীতি কি? এটি প্রাচীন
গ্রিক চিকিৎসা পদ্ধতি, যা আরব এবং পারস্য মাধ্যমেই কিন্তু ভারতে আসে। ঠিক আছে? ইউনানি হচ্ছে কোথাকার? এটা মনে রাখতে হবে শর্টকাট, আরব এবং পারস্যের মাধ্যমেই কিন্তু ভারতে আসে। ইউনানি চিকিৎসা পদ্ধতির ৪ টি মৌলিক নীতি কি? রস, কফ, বায়ু, পিত্তের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এগুলা সম্বন্ধে আমরা কিন্তু আগেই জেনেছি। তো এইখানে আলোচনা আর করছি না। তারপরে সুবিধাটা কি? কম পার্শ্ব প্রতিক্রিয়া। এদের মোটামুটি কি সুবিধা এবং অসুবিধাগুলো প্রায় কাছাকাছি। তো একটা মনে রাখলেই সবগুলো মনে থাকবে। তারপরে দেখো অসুবিধাটা দেওয়া আছে। ধীর নিরাময়, গুরুতর রোগের ক্ষেত্রে সীমিত কার্যকর এবং গবেষণার অভাব। তো মোটামুটি সবগুলো কাছাকাছি, কাছাকাছি। একটা মুখস্থ করলেই সবগুলো হয়ে যাবে। তারপরে কি রয়েছে? সিদ্ধা। সিদ্ধা কি? এটি কিন্তু দক্ষিণ ভারতের। তো এটা মনে রাখতে হবে। এর আগেরটা কি ছিল? এর আগেরটা ছিল ইউনানি। এটা কিন্তু গ্রিক দার্শনিকদের, এটা কোথার থেকে এসেছিল? আরব এবং পারস্য থেকে। তারপরে একটা সিদ্ধা, এটা কিন্তু হচ্ছে দক্ষিণ ভারতের একটা। এটা হচ্ছে বৌদ্ধ দর্শন সিদ্ধ এবং ধর্মীয় খনিজ প্রস্তুতিতে ব্যবহৃত হয়। এর লক্ষ্য হলো শরীর স্বনিরাময় ক্ষমতাকে উদ্দীপিত করা। এর নীতি বিশেষত দক্ষিণ ভারতে অর্থাৎ তামিলনাড়ু থেকে উৎপন্ন হয়েছে এই সিদ্ধা। এটা কিন্তু তামিলনাড়ু থেকে। এর মূল লক্ষ্য হলো শরীর, মন এবং আত্মার মধ্যে ভারসাম্য বজায় রাখা। সুবিধা হলো বহু জটিল রোগ নিরাময় এবং কার্যকারিতা এবং তুলনামূলকভাবে দ্রুত কাজ করতে পারে। অসুবিধা, সীমাবদ্ধতা হচ্ছে দক্ষিণ ভারতেই কিছু ওষুধে ধাতু থাকায় বিষাক্ত উপাদানের ঝুঁকি থাকে। তো আমরা কিন্তু মূলত আমাদের ভারতবর্ষে সবচেয়ে বেশি আমাদের আয়ুর্বেদ চিকিৎসাটাই দেখি, ঠিক আছে? হোমিওপ্যাথি এগুলোই দেখি। কিন্তু এটা মূলত ভারতের মধ্যে থাকলেও এটা দক্ষিণ ভারতে সবচেয়ে বেশি প্রচলিত। তো শর্ট কোশ্চেন এগুলো পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট মনে রাখতে হবে শর্ট কোশ্চেনের জন্য। তারপরে হচ্ছে হোমিওপ্যাথি। এটি একটি রোগ নিরাময় পদ্ধতি এবং আমাদের শরীরে যে প্রতিরোধ ক্ষমতা সেটাকে বৃদ্ধি করে, ঠিক আছে? এটি অত্যন্ত হাইলি ডাইলুটেড এবং প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়, ঠিক আছে? অনেকগুলো উপাদান মিলে কিন্তু ওই ছোট দানা, সাদা টাইপের দানাগুলো তৈরি করা হয়, ঠিক আছে? সব সময় কি নিরাময় করে এবং লাইক কিউরস লাইক, এই ইংলিশ টার্মটা মনে রাখতে হবে। কিছু নীতি রয়েছে হোমিওপ্যাথি কি? এটি 18 শতকে জার্মানির ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান, ঠিক আছে, দ্বারা উদ্দীবিত হয়েছিল। তাই কিন্তু এর নাম হোমিওপ্যাথি, ঠিক আছে? এর মূল নীতি হলো লাইক কিওরস সমানে সমানে নিরাময়। তারপরে পয়েন্ট হচ্ছে সুবিধা। এটি নিরাপদ, পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আমরা দেখি কিন্তু অনেকেই, আমরা এখনো হোমিও চিকিৎসা, আমিও বেসিক্যালি আমি নিজেও হোমিও চিকিৎসায় খুব ভালোবাসি, যে কোনো সাইড এফেক্ট নেই। সে সময় সাপেক্ষে হলেও। তারপরে অসুবিধা, বৈজ্ঞানিক প্রমাণের অভাব রয়েছে। বৈজ্ঞানিক প্রমাণের অভাব রয়েছে। কার্যকারিতা ও সুবিধা রয়েছে, ঠিক আছে? বৈজ্ঞানিক প্রমাণের অভাব রয়েছে এবং কার্যকারিতা, বিতর্ক ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো রয়েছে। এগুলো জাস্ট মনে রাখতে হবে। এইবার এই যে আয়ুষ শব্দটা কি, এই ৫টা বিষয় আমরা জানলাম, ঠিক আছে? এবার আয়ুষ তো সেই প্রাচীনকালে ছিল। তারপর স্বাধীনতার পরবর্তীকালে তা আমাদের মধ্যে এই আয়ুষ বিষয়টা কিভাবে ডেভেলপ করলো? এটা একটু জানতে হবে। জন্য ডেভেলপমেন্ট বিভিন্ন সংস্থা গঠিত হয়। তো বিভিন্ন সংস্থা, এগুলো মনে রাখতে হবে, জাস্ট এখানে বোঝার কিছু নেই। শুধু জাস্ট আমাদের সালটার ঘটনাটা মনে রাখতে হবে। তো কি, কি? ১ম এ হচ্ছে ১৯৫২ সালে কি হয়েছিল? সেন্ট্রাল কাউন্সিল অফ ইন্ডিয়ান মেডিসিন প্রতিষ্ঠিত হয়। এটার ইংলিশটা টার্মটাও মনে রাখতে হবে শর্ট কোয়েশ্চেনের জন্য। তারপরে ১৯৭০ সালে ইন্ডিয়ান মেডিসিন সেন্ট্রাল কাউন্সিল অ্যাক্ট পাস হয়। নেক্সট ১৯৭৩ সালে সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথি প্রতিষ্ঠিত হয়। এগুলো শর্ট কোশ্চেন হিসেবেও আসতে পারে, একবারেও জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে? এগুলো মেইনলি শর্ট কোশ্চেন, ফুল ফর্মও আসতে পারে। তারপরে হচ্ছে কত সালে হোমিওপ্যাথি এটা শুরু হয়েছিল সেটাও জিজ্ঞাসা করতে পারে। তারপরে ১৯৯৫ সালে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে আয়ুষ দপ্তর প্রতিষ্ঠিত হয়। এটা কিন্তু খুব বেশি ইম্পোর্টেন্ট, ঠিক আছে? এটা খুব ইম্পোর্টেন্ট, মানে খুব ইম্পোর্টেন্ট। ২০০৩ সাল এরপর পদ্ধতির উপর আরো নিবিড়ভাবে মনোযোগ দেওয়ায় এটির নাম পরিবর্তন করে দপ্তর রাখা হয়, ঠিক আছে? আয়ুষ বিভিন্ন দপ্তর রাখা হয়। এরপর ১৪ সালে এটা আবার নতুন করে একটা নাম হয়। হ্যাঁ, আয়ুষ মানে একটি পৃথক স্বাধীন মন্ত্রক হিসেবে গঠিত হয় ২০১৪ সালে। হ্যাঁ, তাহলে এগুলো মনে রাখতে হবে কোন সালে কি হয়েছিল। তারপরে এই যে আয়ুষ মন্ত্রক ২০১৪ সালে যে গঠন হয়েছিল, ফরমেশন অফ মিনিস্ট্রি অফ আয়ুষ 2014, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পর এই আয়ুষ তার মাধ্যমেই কিন্তু আসে। এর লক্ষ্য কি? আধুনিক বিজ্ঞানে এর লক্ষ্য হলো যে
একীভূত করে জনগণের জন্য সামগ্রিক প্রতিরোধমূলক সাশ্রয়ী স্বাস্থ্যসেবা। অর্থাৎ আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে কি হয়? মানুষের অল্প টাকাতে অনেক বেশি স্বাস্থ্যকর চিকিৎসা পরিষেবা পায়। ঠিক আছে? দীর্ঘ সুস্থ জীবন লাভ করতে পারে। মানুষের অসুবিধা কম হবে, সাইড এফেক্ট কম হবে। এটা কবে প্রতিষ্ঠিত হয়? ২০১৪ সালের ৯ই নভেম্বর এটি পূর্ণাঙ্গ মন্ত্রকে পরিণত হয়। তারপরে এর কিছু উদ্দেশ্য রয়েছে। আচ্ছা, এই যে আয়ুষ, এটা কেন তৈরি হলো? এর নিশ্চয়ই কিছু উদ্দেশ্য রয়েছে। আমরা এটা কেন পড়ছি? আমরা যেই পড়ছি কেন? আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করব, সেজন্য আমরা পড়ছি। তো তারও কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে। কি উদ্দেশ্য রয়েছে? আয়ুষ পদ্ধতিগুলির জন্য শিক্ষাগত মান উন্নয়ন করা, ঐতিহ্যবাহী চিকিৎসা গবেষণার উন্নয়ন প্রসারিত করা। ভারত জুড়ে কোথাও এখনো আয়ুষের চিকিৎসা ব্যবস্থা এখনো পৌঁছায়নি। সেই ভারত জুড়ে আয়ুষের ওষুধগুলির মান নির্ধারণ এবং নিয়ন্ত্রণ করা। ভারত জুড়ে আয়ুষ হাসপাতাল তৈরি করা। আয়ুষ্মান ভারতের মতো জাতীয় কর্মসূচির সঙ্গে আয়ুষকে একীভূত করা। ঠিক আছে? এই যে বিষয়গুলো উদ্দেশ্য মানে আমাদের ভারতকে উন্নত করা। এর মূল উদ্দেশ্যই হলো দীর্ঘমেয়াদী স্বাস্থ্যকর জীবন যাপন করা, যাতে আমরা অনেক দিন সুস্থভাবে জীবন কাটাতে পারি এবং সাইড এফেক্ট বা আমাদের অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ার ফলে আমাদের যে সাইড এফেক্ট গুলো হয় সেগুলো যাতে না হয়। সেই কারণেই কিন্তু এই আয়ুষ মন্ত্রক বর্তমানে এটা বেশি ভারতের মধ্যে গ্রো করছে এবং ভারতের বাইরেও বিভিন্ন দেশে এটি প্রচুর পরিমাণে ছড়িয়ে গেছে। এবার এই আয়ুষের অধীনে থাকা বিভিন্ন দপ্তর রয়েছে। দপ্তরগুলোর নাম শুধু আমরা মনে রাখবো যে দপ্তরগুলো কি, কি? প্রধান দপ্তর এবং এর প্রতিষ্ঠান। আর হচ্ছে গবেষণা কেন্দ্র। ঠিক আছে? CCRAS, এটার ফুল ফর্ম কি? সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্স। এটি হচ্ছে আয়ুর্বেদ গবেষণা। তারপরে CCRYN, সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্স। এটা হচ্ছে আয়ুর্বেদ গবেষণা। এই যে এখানে দেওয়া আছে এটা কোনটা কোন গবেষণা। তারপরে হচ্ছে CCRYN, সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইয়োগা অ্যান্ড নেচুরোপ্যাথি। এটা হচ্ছে ইয়োগা এবং সুস্থতা গবেষণা কেন্দ্র। তারপর হচ্ছে CCRS, সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথি। এটা হচ্ছে হোমিওপ্যাথি প্রচার। তারপরে হচ্ছে CCRUM, সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনানি মেডিসিন। এটা আলাদা করে মনে রাখা যাবে না। ইউনানি মেডিসিন অর্থাৎ ইউনানি গবেষণা এবং প্রশিক্ষণ। তারপরে হচ্ছে CCRS, সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন সিদ্ধা, সিদ্ধা গবেষণা ও প্রশিক্ষণ। তারপরে হচ্ছে NCISM, ন্যাশনাল কমিশন ফর ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন, অর্থাৎ ভারতীয় পদ্ধতিগুলোর চিকিৎসা এবং শিক্ষা অনুশীলনকে নিয়ন্ত্রণ করে কিন্তু NCISM। ঠিক আছে? তো এগুলো জাস্ট এগুলো মুখস্থ করতে হয়, এগুলো মনে রাখতে হবে, এখানে বোঝার কিছু নেই। এই যে কি অফ, শুধু জাস্ট এখানে কে তৈরি করেছিল এগুলো মনে রাখতে হবে। মোটামুটি সবই মনে রাখতে হবে পরীক্ষার জন্য। কারণ পরীক্ষা খুবই কি হয় না, তোমরা সবাই জানো কম্পিটিশন প্রচন্ড হাই। তারপরে কি রয়েছে? NCH, ন্যাশনাল কমিশন ফর হোমিওপ্যাথি, হোমিওপ্যাথি শিক্ষা এবং অনুশীলন নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? এটা কি করে? হোমিওপ্যাথিক শিক্ষা এবং অনুশীলন নিয়ন্ত্রণ করে। তারপরে আয়ুষ। এবার আয়ুষ কি করে? এটা জাস্ট আমাদের রিডিং দেওয়ার জন্য। এটা পরীক্ষায় কখনো জিজ্ঞাসা করবে না। যদিও জিজ্ঞাসা করে শর্ট কোশ্চেন হিসেবে জিজ্ঞাসা করবে। যে আয়ুষ কোভিডের টাইমে যে কোভিড-19 এর সময়, মহামারীর সময় আয়ুষ মন্ত্রক আয়ুর্বেদ যুগের ভিত্তি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য পরামর্শ জারি করে। তারপর এটি কি করে? ভেষজ ঔষুধ, এটা ওষুধ হবে। বিশেষ করে আয়ুষ প্রার্থনা, যোগ, শ্বাসন-প্রশ্বাসের কৌশল ব্যবহারে পরামর্শ দেয়। করোনার টাইমে দেখবে বাবা রামদেব টিভির মধ্যে দেখাচ্ছে যে কিভাবে আমাদের ইমিউনিটি বাড়বে। বিভিন্ন ব্যায়াম, ইয়োগা এই কৌশলগুলো দেখাচ্ছে। ঠিক আছে? তো এটা কিন্তু করোনার টাইমে খুব বেশি কার্যকরী হয়েছিল এবং অনেক ভালো মানুষের মধ্যে ইমিউনিটি ক্ষমতাও বাড়িয়ে তুলেছিল। তারপর যে জনগণের প্রতিক্রিয়া পর্যবেক্ষণের জন্য আয়ুষ সঞ্জীবনী অ্যাপও চালু করা হয়। ঠিক আছে? শর্ট কোশ্চেন। তো বর্তমানে অবস্থা কি? ২০১৩ সালের লাস্ট ডেটা অনুযায়ী, এখন যদিও ২৫ সাল, তো এখানকার ডেটা আমার কাছে নেই। তো সারা ভারতে ৮০০রও বেশি আয়ুষ কলেজ রয়েছে, হাজার হাজার আয়ুষ হসপিটাল এবং ডিসপেন্সারি ও ক্লিনিক রয়েছে। আয়ুষ পণ্যে বিশ্ববাজারে ক্রমশ বৃদ্ধিই পাচ্ছে। ভারত, ইউরোপ, আমেরিকা, USA প্রভৃতি দেশগুলো রপ্তানি করছে এবং মেডিকেল ট্যুরিজম এবং ওয়েলনেস রিট্রিট, আয়ুষের প্রতি আগ্রহ দিন দিন কিন্তু মানুষের বাড়ছে। তো আজকের ক্লাসটা অনেক লেন্দি ছিল। তোমরা প্রত্যেকেই ক্লাসটা ধৈর্য সহকারে দেখবে। ঠিক আছে? এর পরের দিন এইখান থেকে কি, কি শর্ট কোয়েশ্চেন হবে সেগুলো আলোচনা করব। ঠিক আছে? থ্যাংক ইউ।
ভিডিওটা দেখার জন্য। এর ভিডিওতে যে থিওরি ক্লাসটা আলোচনা করেছিলাম সেই থিওরির উপর তার উপর এমসিকিউ প্র্যাকটিস করব। ঠিক আছে, প্রথম কোশ্চেন। প্রথমে হচ্ছে আয়ুষ শব্দের পূর্ণরূপ কি? আয়ুর্বেদ, ইয়োগা, ইউনানি, সিদ্ধা এবং হোমিওপ্যাথি। তারপরে হচ্ছে আয়ুষ ওয়াই কি নির্দেশ করে? ইয়োগা। তারপর যে আয়ুষ মন্ত্র কবে একটি স্বতন্ত্র মন্ত্র হিসেবে গঠিত হয়? 2014 সালে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন সরকারের সময় আয়ুষ মন্ত্রক পৃথকভাবে গঠিত হয়? নরেন্দ্র মোদী। নেক্সট, আয়ুর্বেদের উৎপত্তি কত বছর আগে ধরা হয়? ধরা হয় 5,000, কোথাও 3,000, কোথাও 2,000। তো এটা নিয়ে কনফিউশন করার দরকার নেই। এটা আপাতত তোমরা মনে রাখো 5,000। ঠিক আছে। হোমিওপ্যাথি কে উদ্ভাবন করেছিলেন? স্যামুয়েল হ্যানিম্যান। তারপরের কোশ্চেন, হোমিওপ্যাথির মূল নীতি কি ছিল? লাইক কিওরস লাইক। ইউনানি চিকিৎসা পদ্ধতির মূল ভিত্তি কি ছিল? মূল ভিত্তি ছিল 4টি মৌলিক রস। নেক্সট কোশ্চেন, সিদ্ধ চিকিৎসা প্রধানত কোন অঞ্চলে বেশি প্রচলিত? আমরা জানি দক্ষিণ ভারত। দক্ষিণ ভারতের কোথায়? তামিলনাড়ু। তারপরে হচ্ছে আয়ুষের অধীনে সিসিআরএস কোন ক্ষেত্রে গবেষণা করে? আয়ুর্বেদ ক্ষেত্রে গবেষণা করে। সিসিআরওয়াইএন এর কাজ কি? যোগ এবং ন্যাচুরোপ্যাথিতে গবেষণা করে। ঠিক আছে। তারপরে 1970 সালে কোন আইন পাশ হয়? ইন্ডিয়ান মেডিসিন সেন্ট্রাল কাউন্সিল অ্যাক্ট। এনসিআইএসএম এর পূর্ণ রূপ কি? ন্যাশনাল কমিশন ফর ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন। নেক্সট, এনসিএইচ এর পুরো নামটা আমাদের মনে রাখতে হবে। এটি কি নিয়ন্ত্রণ করে? হোমিওপ্যাথি শিক্ষা ও অনুশীলন। তারপরে 2023 সাল পর্যন্ত ভারতে কতগুলো আয়ুষ কলেজ রয়েছে? 8,000। আয়ুর্বেদ কোন তত্ত্বের উপর ভিত্তি করে গড়ে উঠেছে? ত্রিদোষ তত্ত্ব। প্রাকৃতিক চিকিৎসা বা নেচারোপ্যাথি কোন নীতিতে বিশ্বাস করে? শরীরের নিজস্ব নিরাময় ক্ষমতা আছে তার উপরেই কিন্তু বিশ্বাস করে। আয়ুর্বেদের প্রধান উৎস কি? ভেষজ, খনিজ, প্রাণীজ উপাদান। তারপরে সিদ্ধা চিকিৎসায় মাঝে মাঝে কোন ঝুঁকি থাকে? ধাতু দ্বারা বিষাক্ততা। তারপরে আয়ুষ সঞ্জীবনী অ্যাপ কবে চালু হয়েছিল? কোভিড-19 মহামারীর সময়। আয়ুষ মন্ত্রক কোন বছরে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে দপ্তর হিসাবে শুরু হয়? আয়ুষ মন্ত্রক কোন বছরে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে দপ্তর হিসেবে কাজ শুরু করে? 1995 সালে। তারপরে আয়ুর্বেদের ত্রিদোষ বলতে কি বোঝানো হয়েছে? এটা কোশ্চেন অনেক আগেই আমরা পড়েছিলাম। এটা কি বাত, পিত্ত আর কাফ। হোমিওপ্যাথি। ঠিক আছে, এটা হচ্ছে 1817 সালে। নেক্সট কোশ্চেন, ইয়োগা মূলত কিসের জন্য ব্যবহৃত হয়? শরীর ও মনের ভারসাম্য রক্ষার জন্য। ঠিক আছে। তারপরে হচ্ছে ইউনানি চিকিৎসা কোন দেশ থেকে ভারতে এসেছে? ঠিক আছে, পারস্য আরব থেকে। তারপরে সিদ্ধা চিকিৎসা কোথার থেকে উৎপন্ন? তামিলনাড়ু। আয়ুষ মন্ত্রক কোন দিনে পূর্ণাঙ্গ মন্ত্রকে পরিণত হয়? 9ই নভেম্বর 2014 সালে। সিসিআরএইচ কি নিয়ে কাজ করে? হোমিওপ্যাথি। সিসিআরইউএম এর কাজ কি? ইউনানি গবেষণা। সিসিআরএস কোথায় গবেষণা করে? সিদ্ধায় গবেষণা করে। আয়ুর্বেদের চিকিৎসা কেমন ধরনের? ধীর কিন্তু স্থায়ী। হোমিওপ্যাথি বিতর্কিত বিষয় কোনটি? প্লাসিবো প্রভাব। এটা হচ্ছে হোমিওপ্যাথির বিতর্কিত একটা বিষয়। আয়ুষ মন্ত্রকের একটি উদ্দেশ্য কি? এটা হচ্ছে ঐতিহ্যবাহী চিকিৎসাকে আধুনিক বিজ্ঞানের সাথে একীভূত করা। আয়ুর্বেদ কোন শ্রেণীতে পড়ে? ঐতিহ্যবাহী একটা চিকিৎসা পদ্ধতি, প্রাচীন চিকিৎসা পদ্ধতি আগে মানুষ করত। তারপরে যে আয়ুষের প্রধান রপ্তানি গন্তব্য কোনগুলো? ইউরোপ, আমেরিকা, ইউএসএ প্রভৃতি দেশগুলো। ঠিক আছে। তাহলে আয়ুষ মন্ত্রকের অধীনে শিক্ষার মান উন্নয়নের জন্য কোন সংস্থা দায়ী? এনসিআইএসএম। নেক্সট কোশ্চেন, আয়ুর্বেদের প্রধান সুবিধা কি? প্রধান সুবিধা হলো প্রাকৃতিক উপাদান ব্যবহার, কম পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। এগুলো আমরা কিন্তু প্রত্যেকেই সবাই জানি। তারপরে প্রাকৃতিক চিকিৎসা কোন উপাদান দ্বারা ব্যবহৃত হয়? জল, বাতাস, মাটি এবং সূর্য। আয়ুষ সম্পর্কিত কোন সালটি সঠিক? 1952 সালে সিসিআইএম প্রতিষ্ঠিত হয়। তো আমি বলেছিলাম ওই চার্টগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, ওগুলো মুখস্থই করতে হবে। তারপরে লাস্ট কোশ্চেন আজকের, মেডিকেল ট্যুরিজম ওয়েলনেস রিট্রিটেড কোন ক্ষেত্রে প্রতি আগ্রহ বাড়াচ্ছে? আয়ুষ। তো আজকের কিন্তু কোশ্চেনগুলো আমরা এই পর্যন্ত আলোচনা
এইখান থেকে আরো অনেক কোশ্চেন হবে, কিন্তু আমাদের আগে থিওরিটা ভালো করে মুখস্থ করতে হবে। তারপরে এই কোশ্চেনগুলো খাতায় লিখে লিখে প্রত্যেকে মুখস্থ করার পর আমরা তারপর মক দেব। আমাদের সিলেবাস মোটামুটি কমপ্লিট যখন হয়ে যাবে, ঠিক আছে? তো প্রত্যেকে এরকম এরকম ভিডিও পাওয়ার জন্য আর পিডিএফ যদি কারো দরকার হয়, তাহলে 9382279914 এই নম্বরে তোমরা মেসেজ করতে পারো। আমি পিডিএফ তোমাদের সরাসরি পাঠিয়ে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ। নমস্কার সমস্ত এএসএম এবং বিএসএম। তো আজকে আমাদের ক্লাস ফিভার অ্যান্ড ইটস ডায়াগনোসিস রিলেটেড টু আয়ুর্বেদ, অর্থাৎ আয়ুর্বেদে জ্বর কি, জ্বরের সিমটমস গুলো কি কি, জ্বর থেকে কিভাবে আয়ুর্বেদের মাধ্যমে আমরা সেটা প্রতিকার করব সেগুলো সম্পর্কে জানবো। তো জ্বর কি? জ্বর বলতে এখানে বোঝানো হয়েছে আমাদের যে শরীরের তাপমাত্রা যখন স্বাভাবিকের থেকে বেড়ে যায়, অর্থাৎ তাকে আমরা জ্বর বলি। এবার জ্বরের উষ্ণতা কত? এমনিও তো আমাদের রোদে গেলে বেড়ে যায়। কিন্তু যখন আমাদের উষ্ণতা তোমার 98 ডিগ্রি বা 100 ডিগ্রি হবে, তখনই তাকে জ্বর বলে গণ্য করা হবে, বা 38 ডিগ্রি সেলসিয়াস। এবার জ্বর কিন্তু কোনো রোগ নয়। এটা আমাদের যদি অন্য কোনো রোগের সংক্রমণ হয়, তখন সেটা তার লক্ষণটাকে প্রকাশ করে প্রথমে হচ্ছে জ্বরের মাধ্যমে। যা তাপমাত্রা এবং ভাইরাস, ব্যাকটেরিয়ার জন্য প্রতিকূল পরিবেশ তৈরি করে আমাদের শরীরে সেই রোগের বিরুদ্ধে লড়াই শুরু করে। এবার জ্বরের বিভিন্ন কারণ রয়েছে। কি কি কারণে জ্বর হয়? আয়ুর্বেদ অনুসারে জ্বর কিন্তু বিভিন্ন কারণে হয়। 8টা প্রধান কারণের উপর বলা হয়েছে। এখানে প্রধান কারণকে একসাথে প্যাথোজেনেসিস বা এনথ্রিওপ্যাথোজেনেসিসও বলা হয়। এর কারণগুলো মূলত শরীরের প্রধান 3টি দোষ এর ভারসাম্যহীনতার সঙ্গে সম্পর্কিত। সেই ত্রিদোষের ভারসাম্যহীনতার জন্যই কিন্তু আমাদের শরীরে জ্বর হয়। তো জ্বর ৮ প্রকার জ্বরগুলো কি কি? এগুলো মনে রাখতে হবে শর্ট কোশ্চেনের জন্য। ১ম কি না, কফ জ্বর। যখন কফ দোষ বৃদ্ধি পায় তখন এই জ্বর হয়। তারপরে পিত্ত জ্বর, যখন শুধুমাত্র পিত্ত দোষ বৃদ্ধি পায় তখন এই জ্বর হয়। তারপরে হচ্ছে বাত জ্বর। বাত জ্বর কি? যখন শুধুমাত্র বাত দোষ বৃদ্ধি পায় তখন এই জ্বর হয়। এই জ্বরের কারণই হচ্ছে ফিভার ডিউ টু ডুয়েল ধসা, অর্থাৎ যুগ্ম দোষের কারণেও এই জ্বর হয়। তবে বাত এবং পিত্ত ফিভার, বাত এবং পিত্ত এই দুটি দোষের ভারসাম্যহীনতার কারণেও জ্বর হয়। বাত আব কাফ ফিভার, বাত এবং কফ এই দুটি দোষের ভারসাম্যহীনতার কারণেও জ্বর হয়। তারপরে পিত্ত কাফ জ্বর। পিত্ত কাফ জ্বর কি? পিত্ত এবং কাফ এই দুটি দোষের ভারসাম্যহীনতার কারণে সৃষ্ট জ্বর, ঠিক আছে? এছাড়া বিভিন্ন কারণ রয়েছে। তারপরে হচ্ছে ত্রিদোষ জ্বর, অর্থাৎ বাত, পিত্ত, কাফ এবং জ্বর। যখন এই ৩টি দোষ একসাথেই ভারসাম্য হারিয়ে ফেলে, তখনই কিন্তু গুরুতর জ্বর হয় মানুষের মধ্যে। এবার বাহিক্য আবার বিভিন্ন কারণ থাকতে পারে। এই দোষগুলি কারণ ছাড়াও, যে শরীরে কোনো মানসিক আঘাত বা আবেগজনিত আঘাতের ফলেও কিন্তু মানুষের জ্বর হতে পারে। এবার হচ্ছে এগুলো হচ্ছে জ্বরের বিভিন্ন কারণ। এবার জ্বর হয়েছে আমরা কি করে বুঝবো যে জ্বরের লক্ষণগুলো কি? আয়ুর্বেদ চিকিৎসা অনুসারে এর লক্ষণগুলো কিন্তু সঠিকভাবে জানা জরুরি। প্রথমে হচ্ছে বাত জ্বর যদি হয়, তাহলে তার কি কি লক্ষণ দেখা যাবে? ১ নম্বরে অনিয়মিত জ্বর। মানে আবার কিছুক্ষণ পর যাবে। আবার নির্দিষ্ট কোনো একটা সময় আসবে, আবার কিছুক্ষণ পর চলে যাবে। এরকম জ্বর হয়, যেমন ম্যালেরিয়া, ডেঙ্গু, ঠিক আছে? গুরুতর শরীর ব্যথা করবে, ত্বক শুষ্ক হয়ে যাবে, কোষ্ঠকাঠিন্য, অস্থিরতা লাগবে, কখনো ঠান্ডা লাগা, কখনো গরম লাগছে। তারপরে পিত্ত জ্বর, রক্তচাপ। তারপর পিত্ত জ্বরটা আমরা কিভাবে বুঝবো যে আমাদের পিত্ত জ্বর হয়েছে? উচ্চ তাপ হবে, জ্বলন্ত অনুভূতি হবে, অতিরিক্ত তৃষ্ণা পাবে, ঘাম হবে, হলুদ বর্ণের প্রস্রাব, চোখ এবং মাথা ঘোরা। তারপর কাফ জ্বর। কাফ জ্বরটা কি? হালকা জ্বর, শরীর ভার, অলস্য ভাব, বমি বমি ভাব, সর্দি কাশি এবং হজমি দুর্বলতা। এই লক্ষণগুলো কিন্তু ভালো করে মুখস্থ রাখতে হবে। এইগুলোই জিজ্ঞাসা করে পরীক্ষায়। তারপর মিশ্র জ্বর, কোন সবকিছুই দেখা যাচ্ছে। এই ৩টার মধ্যে যে অনিয়মিত জ্বর কখনো আসছে, কখনো হলুদ বর্ণের, আবার কখনো হালকা জ্বর। এই ৩টা জ্বরের যে লক্ষণগুলো যদি একসাথে দেখা যায়, তখন সেটা হবে মিশ্র জ্বর। ঠিক আছে? তো জ্বরের লক্ষণগুলো আমরা জানলাম। তারপরে যে এবার লক্ষণ জানা হলে এবার জ্বরের থেকে প্রতিকার আমরা কিভাবে পাবো? তার রেমেডিসটা কি তাহলে? আমরা অনেক কিন্তু রেমেডিস ইউজ করি। তার মধ্যে আমাদের বহুল প্রচলিত একটি হলো তুলসী পাতা। যে ভেষজ ব্যবহার, তুলসী পাতা, তারপর যে গুলো ভাবে ঠিক ধনে চা। ধনে চাটা কি? ধনে বীজের প্রয়োজনীয় ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং জ্বর কমাতে সাহায্য করে। ফলে এটা কিভাবে ব্যবহার করব? ধনে বীজ জল সেদ্ধ করে ছেঁকে চা হিসেবে পান করা।
তারপর হচ্ছে ভাতের মাড়। ভাতের মাড়ও একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। ভাতের মাড় আছে, এটি একটি ঐতিহ্যবাহী প্রতিকার বা প্রাকৃতিক বর্ধক হিসাবে কাজ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য। গরম ভাতের মাড় পান করুন, তাহলে কিন্তু জ্বর কমে যাবে। তারপর হচ্ছে হলুদ বা আদা উভয়ই অ্যান্টি ইনফ্লেমেটরি বা অ্যান্টিভাইরাল এর বৈশিষ্ট্য আছে। উষ্ণ দুধে সামান্য গুঁড়ো হলুদ এবং শুকনো আদা মিশিয়ে পান করলে কিন্তু জ্বর কমতে সাহায্য করে। তারপর লবঙ্গ এবং তুলসী, এই মিশ্রণটি জ্বর কমাতে সাহায্য করে, গলা প্রশমিত করতে সাহায্য করে। তুলসী পাতা এবং কয়েকটি লবঙ্গ একসাথে জলে সেদ্ধ করে ছেঁকে পান করুন। এগুলো আমরা বাড়িতে কিন্তু এখনো করি। এগুলা পড়ার কিন্তু দরকার পড়ে না, তবুও জাস্ট একবার রিডিং দিয়ে নেবে। তারপর লঙ্ঘন বা বাংলায় বলে উপবাস। উপবাসটা কি? আমরা দেখব যারা মুসলিম তারা কিন্তু ১ মাস রোজা দেয়। সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। তারপরে যারা অন্য কোনো কাস্টের রয়েছে তারা কিন্তু সপ্তাহে ১ দিন আ একটা নির্দিষ্ট বারে তারা কিন্তু উপবাস করে। ঠিক আছে? তো কি হয়, এই জ্বর হলে এই হজম শক্তি বাড়াতে সাহায্য করে এই উপবাস। তারপর হচ্ছে কমাতে সাহায্য, উষ্ণ জল পান করা, হালকা খাবার, তারপর হচ্ছে ভেজানো মুগ ডালের স্যুপ গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়। উষ্ণ জল পান করুন। প্রচুর পরিমাণে উষ্ণ জল পান করলে শরীর থেকে যে টক্সিক এবং বিষাক্ত বজ্র পদার্থ বের হয়ে যায়। যেমন আমাদের করোনার টাইমে কি হয়েছিল? ডাক্তার বলেছিল গরম চা, লেবু চা, লাল চা বেশি, বেশি করে খেতে। তো আমাদের শরীরে যে টক্সিক পদার্থগুলো আছে সেগুলোকে বের করার জন্যই কিন্তু এই উষ্ণ আ উষ্ণ পানীয় পান করতে বলা হয়েছিল। এগুলো হচ্ছে রেমেডি। এসব কিছু করার পরেও যদি আমাদের জ্বর না কমে, তাহলে আমাদের কি করতে হবে? যে ডাক্তারের পরামর্শ নিতে হবে। যদি ৩ দিনের বেশি হয়, ডাক্তারের পরামর্শ কিন্তু নিতে হবে। তারপর এছাড়া আমাদের কি করতে হবে? বিশ্রাম নিতে হবে। তারপর হচ্ছে প্রচুর পরিমাণে জল, ডাবের জল, ফলের রস, ভেষজ চা পান করুন, যেটাকে ডিহাইড্রেশন রোধ করতে সাহায্য করে। হালকা খাবার, লাইট ডায়েট, সহজে হজম হয় এমন হালকা খাবার, কম তেল মসলা খাবার খান। এটি হচ্ছে সবচেয়ে ভালো একটা খাবার। ঠিক আছে? দোষগুলি ভারসাম্য রক্ষা। ঠিক আছে? তার পরের পয়েন্ট, জ্বরের চিকিৎসার মূল ভিত্তি হলো ভারসাম্যহীন দেশটিকে শান্ত করা। বাত শান্তি কি? পর্যাপ্ত বিশ্রাম, উষ্ণ পরিবেশে থাকা, উষ্ণ পুষ্টিকর খাবার, উষ্ণ স্যুপ খাওয়া। পিত্ত শান্তি কি? উচ্চ তাপমাত্রা কমাতে শীতল কিন্তু ঠান্ডা নয় পরিবেশ বজায় রাখা, তেতো শীতল ভাজা ভেষজ খাবার, ডাবের জল গ্রহণ করা। কফ শান্তি কি? ভারী খাবার এড়িয়ে চলা, হ্যাঁ, মশলাযুক্ত উষ্ণ পানীয় এবং শরীরকে সক্রিয় রাখার মাধ্যমে কফ দোষকে শান্ত করা যায়। সঠিক জীবনধারা, যোগা, ধ্যান এই দোষগুলোর ভারসাম্য রক্ষা করতে কিন্তু সাহায্য করে। তবে শরীর থেকে বজ্র পদার্থ কিভাবে আমরা অপসারণ করব? আয়ুর্বেদ চিকিৎসার প্রধান অংশ হলো শরীর থেকে বা অন্যান্য বজ্র পদার্থকে অপসারণ করা, যা জ্বরের মূল কারণ। তো সেগুলো কিভাবে আমরা অপসারণ করব? মল ত্যাগ বা মূত্র ত্যাগের মাধ্যমে। তো স্বাভাবিকভাবে আমরা মল ত্যাগ করি, মূত্র ত্যাগ করি। তো বজ্র পদার্থ শরীর থেকে বের হয়ে যায়। কোষ্ঠকাঠিন্য দূর করতে হালকা রেচন যেমন ত্রিফলা, যে খাওয়া যেতে পারে এবং চিকিৎসার পরামর্শ নেওয়া যেতে পারে। তারপর হচ্ছে ঘামের মাধ্যমে। উষ্ণ জল পান এবং ভেষজ পানীয় পান করলে ঘাম হয়, যার মাধ্যমে টক্সিক পদার্থ বের হয়ে যায়। তারপরে পঞ্চকর্ম, দীর্ঘস্থায়ী গুরুতর ক্ষেত্রে পঞ্চকর্ম, বমন, বিচরণ, বস্তি ইত্যাদি বমন ও চিকিৎসার মাধ্যমে গভীরভাবে কিন্তু বজ্র পদার্থ অপসারণ করা যায়। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই থাকলো। ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে আমরা আলোচনা করব বিগত ক্লাসে যে থিওরি ক্লাস হয়েছিল তারপরেই তার এমসিকিউ ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথম কোশ্চেন, ক্লিনিক্যাল বা চিকিৎসা পরিভাষায় সাধারণত কত তাপমাত্রার বেশি হলে তাকে জ্বর বলা হয়? 98.6 ডিগ্রি ফারেনহাইট বা 38 ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে। জ্বরকে মূলত কি হিসাবে গণ্য করা হয়? শরীরের কোনো সংক্রমণ বা সমস্যার একটি লক্ষণ হিসেবে দেখা হয়। তবে জ্বরের জন্য শরীরে কিভাবে প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করে? তাপমাত্রা বাড়িয়ে ভাইরাস ব্যাকটেরিয়ার জন্য প্রতিকূল পরিবেশ তৈরি করে, যাতে আমাদের কি করে সেই ভাইরাস আমাদেরকে আক্রমণ করতে না পারে। নেক্সট, আয়ুর্বেদ অনুসারে জ্বরকে মূলত কটি ভাগে ভাগ করা যায়? আমরা প্রত্যেকেই জানি ৮টা ভাগে ভাগ করা যায়। আয়ুর্বেদ অনুসারে জ্বরের কারণগুলো মূলত শরীরের কিসের ভারসাম্যহীনতার সাথে সম্পর্কিত? ১ নম্বর হচ্ছে দোষ। যখন শুধুমাত্র বাত দোষ বৃদ্ধি পায় তখন তাকে কি বলে? বাত জোড় বলে। বাত পিত্ত জ্বর কোন দুটি দোষের ভারসাম্যহীনতার কারণে সৃষ্টি হয়? বাত ও পিত্ত।
তিনটি দোষ বাত পিত্ত কফ একসাথে ভারসাম্য হারালে যে গুরুতর ধরনের জ্বর হয় তাকে কি বলে? ত্রিদোষ জ্বর। বাহিক্য কারণ সৃষ্টিতে জ্বরের একটি উদাহরণ হলো কোনো আঘাত বা প্রচণ্ড আবেগজনিত ধাক্কা। কোনো জ্বরের প্রধান লক্ষণ হলো অনিয়মিত জ্বর, গুরুতর শরীর ব্যথা এবং শুষ্ক ত্বক, বাত জ্বর। উচ্চ তাপ এবং জ্বলন্ত অনুভূতি, অতিরিক্ত তৃষ্ণা এবং হলুদ বর্ণের প্রস্রাব কোন জ্বরের লক্ষণ? এটা হচ্ছে পিত্ত জ্বর। শরীরের ভার বা আলস্য ভাব, সর্দি, কাশি, কাফ, এই যে হজমের দুর্বলতা, এগুলো কোন ধরনের জ্বর? এগুলো হচ্ছে কফ জ্বর। নেক্সট, মিশ্র জ্বর বলতে সাধারণত কি বোঝানো হয়? যখন দুটি বা তিনটি দোষই একসাথে জড়িত থাকে, যে বাত, কাফ আর পিত্ত, এই তিনটা দোষ বা দুটো দোষ একসাথে থাকে, তখন সেটা বলা হয় মিশ্র জ্বর। নেক্সট, জ্বরের চিকিৎসায় কার্যকারী একটি ভেষজ যা তুলসী, আদা, কালো গোলমরিচের সাথে উল্লেখ করা হয়, এটা হচ্ছে গুলঞ্চ। কোন আয়ুর্বেদিক প্রতিকার বজ্র পদার্থ দূর করতে সাহায্য করে? ত্রিফলা। নেক্সট কোশ্চেন, ধনে বীজে চা পান করলে কি উপকার হয়? কি উপকার হয়? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং জ্বর কমে যায়। শুষ্ক আদা জলে সেদ্ধ করে পান করা কোন উপাদানের প্রদাহ এবং অ্যান্টিঅক্সিডেন্টের বৈশিষ্ট্যের ব্যবহার? আদা। হলুদ এবং আদা মিশ্রিত উষ্ণ দুধ পান করলে জ্বর কমতে সাহায্য করার কারণ কি? জ্বর কমতে সাহায্য করার কারণ হচ্ছে উভয়ই অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য রয়েছে। ভাতের মাড় কি হিসাবে উল্লেখ করা হয়? এটি একটি প্রাকৃতিক মূত্রবর্ধক হিসেবে দেখা হয়। জ্বর শুরু হলে হজম শক্তি বাড়ে, আম কমাতে সাহায্য করে। এটা কি পরামর্শ দেওয়া হয়? এটা হচ্ছে উপবাস বা হালকা খাবার গ্রহণ করা। জ্বরের সময় পর্যাপ্ত বিশ্রামের সাথে আর কি জরুরি? হাইড্রেশন। বাত শান্তির জন্য কি পরামর্শ দেওয়া হয়েছে? পর্যাপ্ত বিশ্রাম এবং উষ্ণ পরিবেশ থাকা এবং উষ্ণ পুষ্টিকর খাবার খাওয়া। পিত্ত শান্তির জন্য কোন ধরনের ভেষজ বা খাবার গ্রহণ করতে বলা হয়েছে? এটার উত্তর হবে তেতো, শীতল এবং ভেষজ খাবার, অর্থাৎ ডাবের জল। কফ শান্তির জন্য কি করা উচিত? এটা হচ্ছে ভারী খাবার এড়িয়ে হালকা উপবাস, মশলাযুক্ত উষ্ণ পানীয় এবং শরীরকে সক্রিয় রাখে এমন খাবার উচিত। নেক্সট কোশ্চেন, আয়ুর্বেদ চিকিৎসার প্রধান অংশ কি? শরীর থেকে আম ও অন্যান্য বজ্র পদার্থগুলোকে অপসারণ করা। প্রত্যেকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। কোষ্ঠকাঠিন্য দূর করতে হালকা রেচক হিসাবে কোন দুটি উপাদান ব্যবহার করা হয়? ত্রিফলা। দীর্ঘস্থায়ী গুরুতর জ্বরের ক্ষেত্রে গভীরভাবে বজ্র অপসারণের জন্য কোন চিকিৎসার কথা বলা হয়েছে? পঞ্চকর্ম। এখানে যেগুলো আলোচনা করলাম সেগুলো হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার তাছাড়াও কিছু অতিরিক্ত আমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন পড়তে হবে। কোনটি জ্বরের লক্ষণ নয়? এটা উত্তর হবে কোষ্ঠকাঠিন্যের অনুপস্থিতি। কোন ভেষজ লবঙ্গের সাথে একত্রে সেদ্ধ করে পান করলে জ্বর কমতে সাহায্য করে? তুলসী। জ্বরের সময় কোন খাবারগুলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে? ভারী তেল মশলাযুক্ত খাবার। জ্বরের মূল কারণ হিসাবে কি অপসারণের সাথে সম্পর্কিত? আম। জ্বর যদি ৩ দিনের বেশি হয় তবে কিসের পরামর্শ দেওয়া উচিত? দ্রুত একজন ডাক্তার বা আয়ুর্বেদ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। কোন দোষের ভারসাম্যহীনতার কারণে উচ্চ তাপমাত্রা অনুভূতি দেখা দেয়? পিত্ত। লং প্রিপার কে বাংলাতে কি বলা হয়? পিম্পল। আয়ুর্বেদ চিকিৎসা অনুসারে উষ্ণ জল পান করার একটি উপকারিতা কি? এটি শরীর থেকে টক্সিন বা বিষাক্ত বজ্র পদার্থ বের করতে সাহায্য করে। নেক্সট কোশ্চেন, কোষ্ঠকাঠিন্য কোন ধরনের জ্বরের একটি লক্ষণ? বাত জ্বর। শীতলকর ভেষজ বা খাবার কোন দোষকে শান্ত করার জন্য উপযোগী? পিত্ত। বাহিক্য কারণে জ্বর কোন দ্বারা সৃষ্টি হতে পারে? মানসিক আঘাত এবং প্রচণ্ড আবেগজনিত ধাক্কা। ত্রিফলার একটি গুরুত্বপূর্ণ কাজ কি? বজ্র পদার্থ দূর করতে সাহায্য করে। নিচের কোনটি জ্বরের লক্ষণ নয়? উত্তর হবে সংক্রমণ বা অসুস্থতা। এবার বিষয়টা হচ্ছে আমরা যদি পয়েন্টগুলো মুখস্থ থাকে সবগুলো, তাহলে কিন্তু এগুলো সহজেই আমরা উত্তর করতে পারবো। তো আমাদের পয়েন্টগুলো সুন্দর করে পড়তে হবে, মুখস্থ করতে হবে। এরপর আমরা নেক্সট ক্লাসে নেক্সট থিওরি ক্লাস আলোচনা করব, তারপর আবার এমসিকিউ আলোচনা। ওয়েলকাম এভরিওয়ান। তো আমরা আজকে নতুন একটা থিওরি ক্লাস নিয়ে আলোচনা করব।
সেটা হচ্ছে প্ল্যান্ট স্টেম সেল যে রয়েছে তার থিওরি গুলো আলোচনা করব, ঠিক আছে? প্ল্যান্ট স্টেম সেল কি? প্ল্যান্ট স্টেম সেল হলো বিশেষ ধরনের কোষ যা মূলত কোথায় থাকে, গাছের মূল বা কাণ্ড থেকে সংগ্রহ করা হয়। এগুলো মূলত গাছের মূলে বা কাণ্ডে থাকে। তাহলে এটি এক প্রকার গুঁড়া যা মূলত গাছ থেকে আসা স্টেম সেল বা নির্যাস থেকে তৈরি হয়। বৈশিষ্ট্য: প্ল্যান্ট স্টেম সেলের প্রধান কাজ হলো সেলফ রিনিউয়াল, অর্থাৎ নিজেকে নিজে তৈরি করা। এই কোষগুলি প্রোটিওপয়েন্ট, যার অর্থ হলো শরীরের প্রয়োজন অনুযায়ী এরা অন্য যে কোনো টিস্যু বা ফাংশনে রূপান্তরিত হয়ে কাজ করতে পারে। এটি কোথাও কোথাও নাম অমৃত নামেও কিন্তু এর উল্লেখ রয়েছে বেদে, প্রাচীন বই, তাই এই কারণেই বেদে একে অমৃত বলে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, প্রথমে আমরা জানলাম প্ল্যান্ট সেল কি। আমরা জানবো প্ল্যান্ট সেলের উপকারিতা এবং এর ব্যবহার। এর উপকারিতাটা কি? প্রথমে হচ্ছে টিস্যু রিপেয়ার ও অরিজিনেশন। এটি ক্ষতিগ্রস্ত ত্বক, হাড়, পেশি, টিস্যুকে নতুন করে তৈরি করতে সাহায্য করে। ফলে ক্ষত দ্রুত নিরাময় হয়, অর্থাৎ বিভিন্ন কঠিন রোগ থেকে মানুষকে কি করে মুক্তি দেয়। এটি কি করে? বার্ধক্য প্রতিরোধ করে, কোলাজেন তৈরি করে যা ত্বককে টান রাখে এবং বলিরেখা পড়তে বাধা দেয়, অর্থাৎ এটি অ্যান্টি এজিং এর কাজ করে। এটি নতুন স্কিন সেল তৈরি করে এবং স্কিনকে রক্ষা করে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে। তারপরে হচ্ছে ক্যান্সার ও রক্তজনিত রোগের চিকিৎসা। স্টেম সেল ব্লাড ক্যান্সার, ব্লাড ডিসঅর্ডার, ইমিউন রোগ প্রতিরোধ ক্ষমতা যেটাকে বলা হয়, সমস্যাগুলি চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি ইমিউন সিস্টেমকে, মানুষের অনাক্রমতাকে বৃদ্ধি করে, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা যে রয়েছে সেটাকে কিন্তু বৃদ্ধি করে এই স্টেম সেলগুলো। রোগ, নেক্সট হচ্ছে স্নায়ু রোগ। এটি করে রোগ এবং নিউরোলজিক্যাল ডিসঅর্ডার চিকিৎসার জন্য স্টেম সেলের উপকারিতা রয়েছে এবং এর গবেষণা কিন্তু চলছে। ডায়াবেটিসের চিকিৎসা গবেষণা চলছে কিভাবে স্টেম সেল ব্যবহার করে ইনসুলিন তৈরি করা যায় এবং এটি ডায়াবেটিস চিকিৎসায় কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চোখের স্বাস্থ্য এবং লিভার ডিজিজ, স্টেম সেল চোখের স্বাস্থ্য এবং লিভার রোগের চিকিৎসাতেও ব্যবহৃত হয়। উপকারিতাগুলো কি কি সেগুলো আমরা জানলাম। এরপর জানবো এটা কিভাবে কাজ করে। উদাহরণ দিয়ে বুঝি, যদি ত্বক পুড়ে যায় বা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, তবে স্টেম সেলগুলো কি করে নতুন স্কিন তৈরি করে এবং জায়গাটিকে ভরাট করে দেয়। এর ফলে স্থায়ী দাগ তৈরি হয় না, ত্বক সতেজ থাকে। প্ল্যান্ট স্টেম সেল কোথায় পাওয়া যায়? সাধারণত সুইডেনের গ্রিন আপেল থেকে প্রচুর পরিমাণে স্টেম সেল পাওয়া যায়, যা ত্বককে দীর্ঘজীবী করে। প্রথমে আমরা জানলাম, এবার আমরা জানবো বেরি, ব্লুবেরি, রাসবেরি, ব্ল্যাকবেরি, এই যে বিভিন্ন বেরিগুলো রয়েছে আমরা বাজারে পাই, জাভা পম ইত্যাদি ফলের স্টিম থেকে কিন্তু এই সেলগুলো রিজেনারেশন এবং অ্যান্টি এজিং এর কাজ করে। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আজকের টপিক আমাদের খুব অল্প ছিল। এর পরের দিন আমরা এর পরের ভিডিওতে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ। ওয়েলকাম এভরিওয়ান। তো আগের ক্লাসে আমরা থিওরি নিয়ে আলোচনা করেছি। আজকে সেই থিওরির উপর বেস করে আমরা আজকে এমসিকিউ ক্লাস নিয়ে আলোচনা করব। কোশ্চেন: প্ল্যান্ট স্টেম সেল মূলত কোথা থেকে সংগ্রহ করা হয়? শিকড় ও কাণ্ড থেকে। প্ল্যান্ট স্টেম সেল কি ধরনের কোষ? প্রোটিওপয়েন্ট কোষ। প্ল্যান্ট স্টেম সেলের প্রধান কাজ কি? সেলফ রিনিউয়াল। অমৃত নামে প্ল্যান্ট স্টেম সেল কোথায় উল্লেখ রয়েছে? বেদে। প্ল্যান্ট স্টেম সেল কোন প্রক্রিয়ার মাধ্যমে অন্য টিস্যুতে রূপান্তরিত হতে পারে? প্রোটিওপয়েন্সি। প্ল্যান্ট স্টেম সেল কোন টিস্যু রিপেয়ারে সাহায্য করে? হাড় ও পেশি এবং ত্বক। প্ল্যান্ট স্টেম সেল কোন ফাইবার উৎপাদনে সাহায্য করে? কোলাজেন। কোলাজেন ত্বককে কিভাবে সাহায্য করে? ত্বক টান টান রাখে। প্ল্যান্ট স্টেম সেল কোন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়? ইমিউন সিস্টেম। স্টেম সেল কোন ধরনের ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়? ব্লাড ক্যান্সার। প্ল্যান্ট স্টেম সেল কোন ডিসঅর্ডার চিকিৎসায় ব্যবহৃত হয়? ব্লাড ডিসঅর্ডার। স্টেম সেল নিউরোলজিক্যাল ক্ষেত্রে কোথায় ব্যবহৃত হয়? স্নায়ু রোগ। প্ল্যান্ট স্টেম সেল নিয়ে কোন রোগে গবেষণা চলছে এবং সেখানে ইনসুলিন তৈরির সম্ভাবনা হতে পারে? ডায়াবেটিস। প্ল্যান্ট স্টেম সেল কোন অঙ্গের রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? লিভার। প্ল্যান্ট স্টেম সেল কোন অঙ্গের স্বাস্থ্যকে উন্নত করে? চোখ। যদি ত্বক পুড়ে যায়, প্ল্যান্ট স্টেম সেল কি করে? নতুন স্কিন তৈরি করে।
প্ল্যান্ট স্টিম সেল ব্যবহার কি এড়ানো যায়? স্থায়ী দাগ। প্ল্যান্ট স্টিম সেলে সবচেয়ে পরিচিত উৎস কোন ফল? আপেল। কোন দেশে গ্রিন আপেল থেকে স্টেম সেল বেশি পাওয়া যায়? সুইডেন। বেরি জাতীয় ফল থেকে প্রাপ্ত স্টেম সেল কোন কাজে লাগে? অ্যান্টিও এজিং। কোন ফলের স্টেম সেল অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে? ব্লুবেরি। প্ল্যান্ট স্টেম সেল ঐতিহাসিক গুরুত্ব কোথায় বেশি পাওয়া যায়? বৈদিক শাস্ত্রে। স্টেম সেল কোন ধরনের ক্ষত সারাতে সাহায্য করে? ক্রনিক রোগের ক্ষত। অ্যান্টি এজিং কাজের মাধ্যমে স্টেম সেল কি প্রতিরোধ করে? বলিরেখা। কোন বেরি স্টেম সেল রিজেনারেশনে সহায়ক হয়? রাসবেরি। স্টেম সেল কোলাজেন উৎপাদন বাড়িয়ে কি করে? ত্বক তরুণ রাখে। জাভা ফর্ম কোন কাজে সহায়ক? অ্যান্টি এজিং। স্টেম সেল ত্বকের কোন সমস্যা প্রতিরোধ করে? স্থায়ী দাগ। প্ল্যান্ট সেল কোন প্রক্রিয়ায় শরীরকে সুস্থ রাখে? টিস্যু রিজেনারেশনের মাধ্যমে। প্ল্যান্ট স্টেম সেল আধুনিক চিকিৎসায় কোন ভূমিকা রাখছে? বহুমুখী চিকিৎসায় গবেষণা। স্টেম সেল কোন ধরনের চিকিৎসা পদ্ধতিতে নতুন আশা তৈরি করছে? রিজেনারেশন মেডিসিন। প্ল্যান্ট স্টেম সেল কোন ধরনের কোষের মধ্যে কাজ করতে পারে? প্রায় সব ধরনের। প্ল্যান্ট স্টেম সেল পাউডার তৈরি হয় কি থেকে? এক্সট্রাক্টস থেকে, বা এটা হচ্ছে নির্যাস। অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে স্টেম সেল ত্বককে কিভাবে সাহায্য করে? ক্ষতিকর ফ্রি রেডিক্যাল প্রতিরোধের মাধ্যমে। প্ল্যান্ট স্টেম সেল ব্যবহারে একটি গুরুত্বপূর্ণ কসমেটিকের ব্যবহার হলো অ্যান্টি এজিং। কোন বেরি লিভারের স্বাস্থ্যের উপকার এবং স্টেম সেল ধারণ করে? ব্ল্যাকবেরি। স্টেম সেল ত্বককে সতেজ রাখতে কোন প্রক্রিয়ায় সাহায্য করে? নতুন স্কিন সেল তৈরি করে। প্ল্যান্ট স্টেম সেল ব্যবহার কোন ধরনের রোগে এখনো গবেষণাধীন? ডায়াবেটিস। প্রোটিওপোয়েন্সি বলতে কি বোঝায়? যে কোনো টিস্যুকে অন্য টিস্যুতে রূপান্তরিত করার ক্ষমতা। প্ল্যান্ট স্টেম সেলকে আধুনিক যুগে কেন বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে? কারণ চিকিৎসা ও কসমেটিক উভয় ক্ষেত্রে উপকারী হয়। আমরা 40টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমরা আবার নতুন থিওরি ক্লাস নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ। স্টিম সেল সম্পর্কে জেনেছিলাম। তো সেখানে স্টিম সেল কোথায় দেখা যায়? বেরিতে, বেরির মধ্যে বিভিন্ন বেরির ভাগও পড়েছিলাম। তো সেই বেরিগুলির মধ্যেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ বেরি হচ্ছে এই সি বাকথান। এই সি বাকথান আয়ুর্বেদের ভাষায় একে না সঞ্জীবনী নামে পরিচিত। তো এটা কোথায় পাওয়া যায় প্রথমে আমাদের সেটা জানতে হবে। এটি উৎপত্তি মূলত ইউরোপের হাঙ্গেরি পর্বতমালা, পূর্ব হিমালয়ের এলাকায় এর উৎপত্তি। এর বিস্তৃতি কোথায় কোথায় দেখা যায়? বিস্তার চীনের আছে, রাশিয়াতে থাকে, মঙ্গোলিয়ায় থাকে, ইউরোপে থাকে, ভারতে থাকে, কানাডায় আছে, প্রচুর পরিমাণে পাওয়া যায়। এর বিশেষত্বটা কি? এটি কঠোর পরিস্থিতিতে, যেমন উচ্চ পর্বত শ্রেণী, শুষ্ক মাটি, অতিরিক্ত ঠান্ডা খাপ খাইয়ে টিকে থাকতে পারে। এটি ভূমিক্ষয় প্রতিরোধে সহায়ক। এটা অর্থাৎ যে কোনো পরিবেশে এটা কিন্তু থাকতে পারে। সাংস্কৃতিক নাম গ্রিক অরিজিনে এর নাম হিপোফাই, যার অর্থ হলো গোড়া এবং চমক। নেক্সট পয়েন্ট হচ্ছে পুষ্টি এবং রাসায়নিক উপাদান। তো শিবকথনে নিম্নলিখিত অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদানগুলো প্রচুর পরিমাণে রয়েছে। ওমেগা ফ্যাটি অ্যাসিড, এতে ওমেগা 3, ওমেগা 6, অনেক ওমেগা 7 এবং 9 প্রচুর পরিমাণে আছে। বিশেষত ওমেগা 7 এবং ওমেগা 9 কার্ডিয়াক স্বাস্থ্য এবং মানসিক উদ্বেগ, অ্যাংজাইটি নিয়ন্ত্রণে শ্রেষ্ঠ বলে বিবেচিত। নেক্সট ভিটামিন। এটি ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য, ভিটামিন ই ত্বকের জন্য, আমরা কিন্তু এখন ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করি, এবং ভিটামিন এ চোখের জন্য। নেক্সট পয়েন্ট গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারিতা। শিবকথন শরীরে রোগ প্রতিরোধ, স্কিন কেয়ার ও হেলদি লাইফস্টাইলের জন্য সহায়তা করে। এবার এটি কিভাবে কাজ করে এবং তার স্বাস্থ্যক্ষেত্র এরিয়াগুলো কোথায় সেগুলো সম্পর্কে জানবো। এগুলো আমাদের চার্ট আকারে দেওয়া আছে। তো হৃদরোগ সংবহন, ব্লাড প্রেশার, লিপিড কমিয়ে নিয়ে আসে এবং রক্তনালীকে নরম করে রক্ত সঞ্চালনকে ভালো রাখে এবং কোলেস্টেরল মেনটেন করে। তারপর এটি ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে। সঞ্জীবনী কি করে? ত্বকের মধ্যে যে ডেড সেল থাকে সেগুলোকে দূর করে নিউ সেল গঠন করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ত্বককে হাইড্রেট রাখে। একজিমা, ব্রণের মতো ত্বকের সমস্যাকে দূর করতে সাহায্য করে। তারপরে যে রোগ প্রতিরোধ প্রদাহ,
ভিটামিন সি থাকায় এটি ইমিউন সিস্টেমকে বুস্ট করে এবং অ্যান্টি ইনফ্লেমেটরি প্রোপার্টিজ থাকার কারণে এটি শরীরে যে কোনো প্রদাহ ও ফোলা ভাব কমাতে সাহায্য করে। হজম ও লিভার স্বাস্থ্য, পাচনতন্ত্রের উন্নতি করে এবং লিভারের কার্যকারিতা ও ফিল্ট্রেশন প্রক্রিয়াকে বাড়াতে সাহায্য করে। ডায়াবেটিস ম্যানেজমেন্ট, শরীরে ব্লাড সুগারের লেভেলকে নিয়ন্ত্রণ করে এবং ডায়াবেটিস মেলিটাস ইনসিপিটাসের মতো রোগ থেকে দূরে থাকতে সাহায্য করে। এগুলো সব মুখস্থ করতে হবে। স্ট্রেস এবং হেয়ার ফল, এটি স্ট্রেস ম্যানেজমেন্টে সাহায্য করে, এতে থাকা পুষ্টি গুণ এবং চুলের ফলিকলকে স্ট্রং করে চুল পড়া নিয়ন্ত্রণ করে। নেক্সট হচ্ছে গাইনোলজিক্যাল প্রবলেম। এটি গাইনোলজিক্যাল প্রবলেম এটি গাইনোলজিক্যাল প্রবলেম, বিশেষত মহিলাদের স্বাস্থ্যের জন্য কিন্তু এটি গুরুত্বপূর্ণ। তো শিবকেতন তার বহুমুখী পুষ্টি এবং ভেষজ গুণের কারণে স্বাস্থ্য, সৌন্দর্য এবং জীবনযাত্রার মান উন্নত করার জন্য একটি অপরিহার্য এবং এর প্রয়োগের গুরুত্ব সার্বজনীনভাবে স্বীকৃত। তো এখানে বোঝার মতো কিছুই নেই। এখানে শুধু এগুলো আমাদের মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। এখান থেকে প্রচুর ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন রয়েছে, এই যে ভিটামিনগুলোর নাম, তারপরে কোথা থেকে উৎপত্তি হয়েছে, কোথায় কোথায় দেখা যায়। পরবর্তীতে আমরা এই টপিকের উপর এমসিকিউ নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং সেখানে আরো গুরুত্বপূর্ণ যদি কিছু বিষয় দেওয়া যায় সেগুলোও আমরা আলোচনা করব। থ্যাংক ইউ এভরিওয়ান। আগের ক্লাসে আমরা বাকথানের যে থিওরি ক্লাস নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা আলোচনা করব হচ্ছে এমসিকিউ নিয়ে 40টা গুরুত্বপূর্ণ এমসিকিউ। ফার্স্ট এমসিকিউ, সি বাকথনের মূল উৎপত্তি কোথায়? হাঙ্গেরি পর্বতমালা ও পূর্ব হিমালয়। সি বাকথান কোন দেশে দেশে বিস্তৃত? এটা হবে চীন, রাশিয়া, মঙ্গোলিয়া, ইউরোপ, ভারত এবং কানাডা। সি বাকথান কেমন পরিবেশে জন্মাতে পারে? শুষ্ক ও কঠিন পরিবেশে। সি বাকথান মাটির ক্ষয় প্রতিরোধ করে। এটা সত্য না মিথ্যা? এটা হচ্ছে সত্য, অর্থাৎ হ্যাঁ। সি বাকথান বইয়ের বৈজ্ঞানিক নাম কি? সি বাকথানের বৈজ্ঞানিক নাম হবে হিপায়ন। অপশন এ। সি বাকথান কোন ওমেগা ফ্যাটি অ্যাসিডের সবচেয়ে গুরুত্বপূর্ণ? ওমেগা 3, ওমেগা 6, ওমেগা 7, ওমেগা 9। কোন ভিটামিন সি বাকথানে বিশেষভাবে থাকে? ভিটামিন সি। ভিটামিন ই এর মূল ভূমিকা কি? অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। সি বাকথান কোন অ্যান্টিঅক্সিডেন্টের উপস্থিতি দেখা যায়? এখানে ফ্ল্যাভিনোয়েডস অ্যান্ড ক্যারোটিনয়েডস। সি বাকথান কোন উপাদানে মানসিক উদ্বেগ কমাতে সাহায্য করে? ওমেগা 7। সি বাকথান হৃৎপিণ্ডের কোন সমস্যায় কার্যকর? রক্তচাপ নিয়ন্ত্রণ। সি বাকথান কোন রক্তনালীর কাজ উন্নত করে? এখানে হবে শিরা, ধমনী, কৈশিক নালী, তিনটাই হবে, অর্থাৎ অপশন সবগুলি। সি বাকথান ত্বকের কোন সমস্যায় সহায়ক? একজিমা ও ব্রণ। সি বাকথান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কোন ভিটামিনের প্রধান ভূমিকা রয়েছে? ভিটামিন সি। অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিজ কোন সমস্যায় সাহায্য করে? স্ফীতি ও অ্যালার্জি। হজম শক্তি উন্নত করতে সি বাকথান কোন অঙ্গে সহায়তা করে? লিভার। সি বাকথান কোন রোগকে নিয়ন্ত্রণে সহায়ক? ডায়াবেটিস। সি বাকথান মানসিক চাপ কমাতে কার্যকর না কার্যকরী নয়? এটার অপশন হবে কার্যকর। সি বাকথান চুল পড়া প্রতিরোধে ভূমিকা রাখে না ভূমিকা রাখে না? এখানে উত্তর হবে ভূমিকা রাখে। সি বাকথান নারীদের কোন সমস্যায় বিশেষ উপকারী? গাইনোলজিক্যাল প্রবলেম। সি বাকথান রক্ত সঞ্চালন বাড়ায় কিসের মাধ্যমে? এটা হবে রক্তনালী শক্তিশালী করে, নতুন সেল গঠন করে, অ্যান্টিঅক্সিডেন্ট দ্বারা, না সবগুলি? অপশন হবে সবগুলি। ত্বকের মৃত কোষকে অপসারণে সহায়ক সি বাকথান। কোন সমস্যায় সি বাকথান ব্যবহারে ফোলা বা অ্যালার্জি কমে? স্ফীতি। কোন ভিটামিন ত্বকের আর্দ্রতা বজায় রাখে? ভিটামিন ই। কোন ভিটামিন চোখ ও ত্বকের জন্য কার্যকর? ভিটামিন এ। সি বাকথান লিভারের কোন কাজকে উন্নত করে? ডিস্টফিকেশন। রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়ক সি বাকথান। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কোন দুটি যৌগ গুরুত্বপূর্ণ? ক্যারোটিনয়েডস অ্যান্ড ফ্ল্যাভিনয়েডস। সি বাকথান ত্বকের নতুন কোষ গঠনে সহায়ক? ভিটামিন এ। সি বাকথান কোন রোগ প্রতিরোধে সবচেয়ে উপকারী? হৃদরোগ। সি বাকথান শরীরের জন্য উপকারী কারণ এতে উচ্চ মাত্রায় পুষ্টি রয়েছে। সি বাকথান কোন জীবনধারার জন্য উপযুক্ত? স্বাস্থ্যকর জীবনধারা। সি বাকথানের স্থানীয় নাম কি? হিপোফে। সি বাকথান কোন শ্রেণীর উদ্ভিদ?
ঝোপ জাতীয় উদ্ভিদ। কোন ফ্যাটি অ্যাসিডে ত্বকের আর্দ্রতা রক্ষায় সহায়ক? ওমেগা 7। সি বাকথনের প্রধান ভৌগোলিক বিস্তার হলো ইউরোপ। সি বাকথন কোন রোগে ইনসুলিনের সেন্সিটিভ বাড়াতে সাহায্য করে? ডায়াবেটিস। সি বাকথনের প্রধান ব্যবহারের একটি ক্ষেত্র হলো প্রসাধনী। সি বাকথন কোন ভিটামিনকে ইমিউন বুস্টার বলা হয়? ভিটামিন সি। সি বাকথনের সামগ্রিক উপসংহার: এটি স্বাস্থ্য, সৌন্দর্য এবং জীবনযাত্রার মান উন্নত করে। এটা কোশ্চেনটা হয়তো টাইপিং মিস্টেক হবে, অর্থাৎ সি বাকথনের মূল কাজটা কি, কোশ্চেন হবে এটা, কি এটার উত্তর হবে এটি স্বাস্থ্য এবং সৌন্দর্য এবং জীবনধারার মান উন্নত করে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ওয়েলকাম এভরিওয়ান। বিগত ক্লাসে আমরা যে থিওরি ক্লাসগুলো আলোচনা করেছিলাম, তো আজকে সবগুলো থিওরি ক্লাস মিলে আজকে আমরা একটু এমসিকিউ মিক্সড প্র্যাকটিস করব। প্রথম কোশ্চেন, সঞ্জীবনী শব্দের অর্থ কি? অমরত্ব প্রদানকারী ভেষজ উদ্ভিদ, রোগ নিরাময়ের প্রক্রিয়া, দীর্ঘায়ু না পুনর্জন্ম? অ্যান্সার হবে অমরত্ব প্রদানকারী ভেষজ। স্টেম সেল এর প্রধান বৈশিষ্ট্য কি? এর প্রধান বৈশিষ্ট্য হলো নতুন কোষে বিভাজিত হতে পারে। প্ল্যান্ট স্টেম সেল সাধারণত কোথায় পাওয়া যায়? এটি পাওয়া যায় শিকড় এবং অঙ্কুরের মেরিস্টেমে। সি বাকথান গাছটি বিশেষভাবে কোন ভিটামিনের উৎস? ভিটামিন এ, ভিটামিন 12, ভিটামিন সি, ভিটামিন ডি? অ্যান্সার হবে ভিটামিন সি। ভিটামিন সি কিন্তু কমলা লেবুতেও থাকে, ঠিক আছে? আয়ুর্বেদ শব্দটি কোন ভাষার থেকে এসেছে? এটি কিন্তু সংস্কৃত ভাষা থেকে এসেছে। ফিভার, যাকে আয়ুর্বেদে জ্বর বলা হয়, তো কি নামে ডাকা হয়? এটা উত্তর হবে জ্বর বা জরা। আয়ুর্বেদের মূল লক্ষ্য কি? আয়ুর্বেদের মূল লক্ষ্য হলো স্বাস্থ্য রক্ষা ও রোগ নিরাময়। আয়ুষ মন্ত্রকের মধ্যে ওয়াই কোনটি নির্দেশ করে? যোগা, ইয়ানা, ইয়াত্রা না যোগী ডাইট? অ্যান্সার হবে যোগা। ফিভার সাধারণত শরীরে কোন পরিবর্তনের কারণে হয়? শরীরের তাপমাত্রা বৃদ্ধির জন্য। প্ল্যান্ট স্টেম সেল থেকে কি তৈরি করা যায়? উত্তর হবে নতুন টিস্যু তৈরি হয়। বুটি কথাটি কোন মহাকাব্যে উল্লেখ আছে? রামায়ণ। আয়ুষের মধ্যে এস কি বোঝায়? এস বোঝায় সিদ্ধা। আয়ুর্বেদ অনুসারে জ্বর কত ভাগে ভাগ করা হয়? উত্তর হবে সি, 8 ভাগে ভাগ করা হয়। সি বাকথানের প্রধান ঔষধি গুণ কি? এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। স্টেম সেল থেরাপি কোন ক্ষেত্রে বেশি আলোচিত? চুল পড়া, ক্যান্সার চিকিৎসায়, সর্দি কাশি না ভিটামিন ঘাটতি? অ্যান্সার হবে ক্যান্সার চিকিৎসায়। আয়ুর্বেদিক গ্রন্থ চরক সংহিতা মূলত কোন বিষয়ের উপর লেখা? মেডিসিন। ফিভার হলে অর্থাৎ জ্বর হলে শরীরে কোন সিস্টেম সবচেয়ে বেশি সক্রিয় হয়? ইমিউন সিস্টেম, অপশন এ। সঞ্জীবনী বুটির সঙ্গে কোন চরিত্রের নাম জড়িত? হনুমান। আয়ুষের অধীনে কোনটি পড়ে না? যোগা, সিদ্ধা, আয়ুর্বেদ না অ্যালোপ্যাথি? অ্যান্সার হবে অ্যালোপ্যাথি। আয়ুর্বেদ অনুসারে মানুষের জীবন কয়টি উপাদানের উপর ভিত্তি করে গড়ে উঠেছে? উত্তর হবে 3টি, বায়ু, পিত্ত এবং কাফ। স্টেম সেল চিকিৎসার ভবিষ্যৎ সম্ভাবনা কি? অঙ্গ প্রতিস্থাপন সহজ করা। সি বাকথান কোন ধরনের উদ্ভিদ? ঝোপ জাতীয় উদ্ভিদ। ফিভার রোগ সাধারণত কোন জীবাণুর কারণে হয়? ফিভার রোগ সাধারণত ব্যাকটেরিয়া বা ভাইরাসের কারণে হয়। আয়ুর্বেদে 3 ধরনের দোষের মধ্যে কাফ মূলত কোন বৈশিষ্ট্যের সাথে যুক্ত? স্থিরতা ও আর্দ্রতা। প্ল্যান্ট স্টিম সেল প্রসাধনীতে ব্যবহৃত হয় কেন? বার্ধক্য কমাতে সাহায্য করে। আয়ুষের মূল উদ্দেশ্য কি? প্রাণী চিকিৎসা পদ্ধতি সংরক্ষণ ও প্রচার। সঞ্জীবনীর বুটি কোথায় পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়? হিমালয়। আয়ুর্বেদে প্রাচীন সার্জারি গ্রন্থ কোনটি? সুশ্রুত সংহিতা।
এটা সুশ্রুত সংহিতা হবে, স্পেলিংটা তোমরা ঠিক করে নেবে। ফিভার হলে শরীরে কোন প্রক্রিয়া ঘটে? মেটাবলিজম দ্রুত হয়। বিষয় হচ্ছে আজকে আমরা এমসিকিউ শুধু আলোচনা করলাম। এই এমসিকিউ এর আগে কিন্তু থিওরি ক্লাসগুলো তোমরা ভালো করে দেখে নেবে। তারপরে এমসিকিউ প্র্যাকটিস করবে। শুধুমাত্র এমসিকিউ পড়ে কিন্তু পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া যায় না, বা কমন নাও আসতে পারে। কিন্তু তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, থিওরি ক্লাসগুলো যদি ভালো করে করা থাকে, তাহলে তুমি যে কোনো এমসিকিউ করতে পারো। এখানে জাস্ট এমসিকিউ মানে হচ্ছে তোমার প্র্যাকটিস করা, যে তোমার থিওরিটা মনে আছে কিনা। তো আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, তো আজকের থেকে আমরা মক টেস্ট শুরু করব। আজকে ফার্স্ট মক টেস্ট। প্রথম কোশ্চেন, আয়ুষ শব্দের পূর্ণ রূপ কি? আয়ুর্বেদা, যোগা, ইউনানি, সিদ্ধা, হোমিওপ্যাথি, না আয়ুর্বেদা, যোগা, ইউনানি, সায়েন্স, হেলথ, আয়ুর্বেদিক ইউথ, ইউনিয়ন অফ সিদ্ধা অ্যান্ড হোমিওপ্যাথি, না অপশন ডি? সঠিক উত্তরটা সবার লাস্টে দেওয়া আছে, তোমরা সবাই প্রত্যেকে কমেন্টের মধ্যে উত্তরগুলো জানাবে, তারপর মিলিয়ে নেবে। মিনিস্ট্রি অফ আয়ুষ কবে গঠিত হয়? 2012 সালে, 2014 সালে, অপশন সি 2016 সালে, অপশন ডি 2008 সালে। 3 নম্বর কোশ্চেন, আয়ুষ মন্ত্রক গঠনের আগে এর নাম কি ছিল? ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন অ্যান্ড হোমিওপ্যাথি, ডিপার্টমেন্ট অফ অল্টারনেটিভ মেডিসিন, ডিপার্টমেন্ট অফ আয়ুর্বেদা অনলি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিসিন। নেক্সট কোশ্চেন, মিনিস্ট্রি অফ আয়ুষের প্রধান উদ্দেশ্য কি? আধুনিক চিকিৎসার উন্নয়ন, ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতির উন্নয়ন, শুধুমাত্র হোমিওপ্যাথির প্রচার, না বিদেশি ডাক্তার প্রশিক্ষণ? প্রত্যেকে কমেন্ট করবে, প্রত্যেকে কমেন্ট করবে। নেক্সট কোশ্চেন, ন্যাশনাল আয়ুষ মিশন NAM কোন সালে চালু হয়? এটা সালটাও যেমন মনে রাখতে হবে, তেমনি ফুল ফর্মটাও মনে রাখতে হবে। 2010 সালে, 2014 সালে, 2016 সালে, 2018 সালে। আয়ুষ হেলথ মিত্র প্রোগ্রামের লক্ষ্য কী ছিল? শহরে আধুনিক হাসপাতাল তৈরি, জনগণকে আয়ুষ চিকিৎসা সম্পর্কে সচেতন করা, কেবলমাত্র যোগ শিক্ষা, বিদেশে ডাক্তার পাঠানো? জলদি উত্তর দাও, জলদি উত্তর দাও। কোভিড-19 সময় আয়ুষ মন্ত্রক কোন অ্যাপে চালু করেছিল? উত্তর কি হবে? প্রত্যেকে দেখো, উত্তরটা কমেন্ট করো। ইন্টারন্যাশনাল ডে অব যোগা কবে পালিত হয়? 5 জুন, 21 জুন, 15 আগস্ট, না 2রা অক্টোবর? কমেন্ট করো প্রত্যেকে। আয়ুর্বেদের প্রধান গ্রন্থ কোনটি? চরক সংহিতা, সুশ্রুত সংহিতা, যোগা, না অনন্তবেদ? নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি আয়ুষের অন্তর্ভুক্ত নয়? আয়ুর্বেদা, ইউনানি, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি? আয়ুষ সঞ্জীবনী মোবাইল অ্যাপের মূল উদ্দেশ্য কি ছিল? কেবলমাত্র ওষুধ বিক্রি করা, অপশন বি কোভিড-19 সময় ইমিউন বুস্টার ব্যবহারের ডেটা সংগ্রহ, হাসপাতালের সংখ্যা বৃদ্ধি করা, ডি নাম্বার হচ্ছে বিদেশে গবেষণার সুযোগ? সিদ্ধা চিকিৎসা পদ্ধতি প্রধানত কোন রাজ্যে প্রচলিত? ওয়েস্ট বেঙ্গল, কেরালা, তামিলনাড়ু, গুজরাট? ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকে কমেন্ট করো। ইউনানি চিকিৎসা পদ্ধতির উৎস কোথা থেকে? গ্রিস, ভারত, চীন, মিশর? প্রত্যেকেই কমেন্ট করবে। হোমিওপ্যাথি কে প্রবর্তন করেছিল? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি? প্রত্যেকে অপশনগুলো লিখবে কমেন্টের মধ্যে। আয়ুর্বেদ শব্দের আক্ষরিক অর্থ কি? জীবন বিজ্ঞান, রোগ চিকিৎসা, আধ্যাত্মিক সাধনা, না ভেষজ চিকিৎসা? ইয়োগা সূত্র কে রচনা করেছিলেন? চারাক, পতঞ্জলি, সুশ্রুত, না নাগার্জুন? ন্যাশনাল ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ কোথায় অবস্থিত? বারাণসী, জয়পুর, দিল্লি, ব্যাঙ্গালোর? প্রত্যেকে মনে রাখবে, ইম্পর্টেন্ট কোশ্চেন। সুশ্রুত সংহিতা কোন বিষয়ে বিশেষভাবে পরিচিত? চিকিৎসা শাস্ত্র, শল্য চিকিৎসালয়, যোগ শিক্ষা, ওষুধ নির্মাণ? তোমরা কি করবে? প্রত্যেকে একটা খাতা এবং পেন নিয়ে বসবে। তারপর শেষে এর উত্তরগুলো আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা মিলিয়ে প্রত্যেকে কমেন্টে জানাবে কার কত মার্কস এলো। মিনিস্ট্রি অফ আয়ুষের সদর দপ্তর কোথায় অবস্থিত? জয়পুর, নিউ দিল্লি, মুম্বাই, কলকাতা? আয়ুষ গ্রিড প্রকল্পের
উদ্দেশ্য কি ছিল? ডিজিটাল স্বাস্থ্য সংযোগ তৈরি করা, নতুন ওষুধ তৈরি করা, বিদেশি চিকিৎসার প্রচার, শহরে হাসপাতাল তৈরি। ইয়োগাকে ইউনেস্কো কবে ইন্টারগেবল কালচারাল হেরিটেজ বলে স্বীকৃতি দেয়? 2014, 2016, 2018 না 2020? প্রত্যেকে উত্তরটা জানাবে কমেন্ট করে। ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে কবে পালন করা হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 5ই মে, 10ই এপ্রিল, 12ই ডিসেম্বর না 7th জুলাই? আয়ুর্বেদা ডে কোন দিনে পালিত হয়? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। প্রত্যেকে অপশনগুলো লিখে দেবে। কার কত মার্কস হচ্ছে সেটাও লিখবে। মিনিস্ট্রি অফ আয়ুষের প্রথম মন্ত্রী কে ছিলেন? কমেন্টে জানাবে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি কোথায় অবস্থিত? লখনৌ, কলকাতা, হায়দ্রাবাদ, ভোপাল। এটার অ্যান্সার কি আমার শেষে দেওয়া আছে। তোমরা কি করবে, আগে উত্তরগুলো করে নেবে, তারপর অ্যান্সার কি মেলাবে। প্রত্যেকদিন আমরা একটা করে মক টেস্ট এভাবে প্র্যাকটিস করব এবং তোমরা সবাই প্রত্যেকে খাতা পেন নিয়ে রেডি থাকবে। ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমরা দ্বিতীয় এমসিকিউ ক্লাস প্র্যাকটিস করব, অল টপিক মিক্সড। কোশ্চেন, আয়ুর্বেদে ত্রিদোষ তত্ত্ব কোন দিক নির্দেশ করে? উত্তর হবে দেহের মৌলিক শক্তি। চরক সংহিতা কোন ঋষির দ্বারা রচিত? চাণক্য। আয়ুর্বেদেতে রসায়ন বলতে কি বোঝানো হয়েছে? দীর্ঘায়ু, স্বাস্থ্যবর্ধক চিকিৎসা। আয়ুর্বেদ অনুসারে কফ দোষের প্রধান বৈশিষ্ট্য কি? স্নিগ্ধ ও স্থির। আয়ুষের এইচ কোনটি বোঝায়? আয়ুষের এইচ হোমিওপ্যাথিকে বোঝায়। পঞ্চকর্মা কোন উদ্দেশ্যে ব্যবহৃত হয়? শরীর থেকে টক্সিন বের করা। আয়ুর্বেদেতে অগ্নি মূলত কোন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে? হজম প্রক্রিয়া। নেক্সট কোশ্চেন, আয়ুর্বেদে মহাকর্ষায়া কি বোঝায়? প্রধান ভেষজ দ্রব্যের শ্রেণী। সিদ্ধা চিকিৎসা কোন রাজ্যের ঐতিহ্য? তামিলনাড়ু। আয়ুর্বেদ অনুসারে প্রাকৃতি কি বোঝায়? ব্যক্তির শারীরিক ও মানসিক ধরন। সঞ্জীবনী উদ্ভিদ কোন মহাকাব্যে উল্লেখ আছে? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, রামায়ণ। সঞ্জীবনীর বুটির বৈজ্ঞানিক নাম কি? অপশন এ। সঞ্জীবনীর বুটি কোন অঞ্চলে পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়? হিমালয়। আধুনিক গবেষণায় সঞ্জীবনীর বুটির সম্ভাব্য ব্যবহার কি? অপশন এ। সঞ্জীবনী প্রধানত কোন যৌগে পাওয়া যায়? অপশন এ। সঞ্জীবনী উদ্ভিদকে কোন শ্রেণীর ভেষজ হিসেবে ধরা হয়? অপশন এ। কোশ্চেনটা ভুল আছে, তো এটা করতে হবে না, ঠিক আছে। কোশ্চেন, সঞ্জীবনীর বুটি কোন ফিজিওলজিক্যাল প্রক্রিয়ায় সাহায্য করে? এটা অপশন এ উত্তর হবে। সেলাজিনেল্লা প্রজাতির উদ্ভিদ কোন ধরনের? অপশন এ। সঞ্জীবনী বুটির প্রাচীন ব্যবহার কোন ক্ষেত্রে ছিল? অপশন এ। সি বাকথানের গাছ কোন অঞ্চলের জন্য বিশেষ? কোল্ড ডিসার্ট। সি বাকথানের ফলের রং সাধারণত কি হয়? কমলা হয়। সি বাকথান প্রধানত কোন ভিটামিনের উৎস? ভিটামিন সি। ফল থেকে কোন তেল উৎপন্ন হয়? সিড ওয়েল। সি বাকথান বীজে কোন ফ্যাটি অ্যাসিড থাকে? ওমেগা 3 এবং ওমেগা 7। সি বাকথান কে কোন দেশের স্থানীয় জনগণ ডিসার্ট গোল্ড বলে? লাদাখ। সি বাকথান গাছের ব্যবহার কোন ক্ষেত্রে বেশি হয়? স্কিন ও কসমেটিক। সি বাকথানের পাতা থেকে কোন ধরনের চা তৈরি হয়? হার্বাল টি। সি বাকথানের ওয়েলের প্রধান উপকারিতা কি? স্কিন হেলিং। কোন দেশে সি বাকথান উৎপাদনে শীর্ষ? চীন। প্ল্যান্ট স্টিম সেলের সবচেয়ে বড় ব্যবহার কোথায়? কসমেটিক শিল্পে। নেক্সট কোশ্চেন, টটিপটেন্সি বলতে কি বোঝায়?
এক কোষ থেকে সম্পূর্ণ উদ্ভিদ তৈরি। এমএস মিডিয়াম কোন উদ্দেশ্যে ব্যবহৃত হয়? প্লান্ট টিস্যু কালচার। হ্যারি রুট কালচার সাধারণত কোন ব্যাকটেরিয়ার মাধ্যমে? অপশন এ। সিনথেসিস সিট কিভাবে তৈরি হয়? উত্তর হবে অ্যান্সার এ। কল আস ইন্ডাকশন সাধারণত কোন এক্সপ্লেন্ট থেকে বের হয়? লিফ বা স্টিম। প্ল্যান্ট স্টিম সেল কালচারের সুবিধা কি? লার্জ স্কেল মেটাবলিজম প্রোডাকশন। অপশন এ। প্ল্যান্ট স্টিম সেল কসমেটিক প্রোডাক্ট কোন জন্য ব্যবহৃত হয়? অ্যান্টি এজিং। সোমাটিক এমব্রায়োজেনেসিসের প্রধান উদ্দেশ্য কি? টিস্যু রিজেনারেশন। লাস্ট কোশ্চেন, প্ল্যান্ট স্টিম সেল গবেষণায় ভারতের স্থানীয় প্রতিষ্ঠান কোনটি? এনবিআরআই লখনৌ। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে আমরা দ্বিতীয় মক টেস্ট শুরু করছি। প্রথম কোশ্চেন, সি বাকথানে ফলকে আয়ুর্বেদে কোন শ্রেণীর ঔষধ হিসাবে গণ্য করা হয়? রসায়ন, কৃমিজ্ঞ, বেদনা স্থাপন, সৎহার। নেক্সট কোশ্চেন, সি বাকথানের বীজ তেল কোন সিস্টেমে বিশেষভাবে উপকারী বলে পরিচিত? ডাইজেস্টিভ সিস্টেম, স্কিন অ্যান্ড ইমিউন সিস্টেম, স্কেলিটাল সিস্টেম, নার্ভাস সিস্টেম। সি বাকথানে কোন ভিটামিনে লেবুর চেয়ে অনেক বেশি সমৃদ্ধ? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন কে। আয়ুর্বেদের মতে জ্বর কাকে বলে? ফিভার, পেইন, অপশন সি ইনফ্লেমেশন, অপশন ডি ইনডাইজেশন। 5 নম্বর কোশ্চেন, আয়ুর্বেদের মতে জ্বরের প্রধান উপাদান কোন দোষের সাথে যুক্ত? বাত, পিত্ত, কফ, ত্রিদোষ। নেক্সট কোশ্চেন, আয়ুর্বেদেতে বাত জ্বর কোনটি লক্ষণ? শীত শীত ভাব, অনিদ্রা ব্যথা, তীব্র জ্বর জ্বালা, মাথা ভারী, কাশি না অম্লতা। পিত জ্বর সাধারণত কোন ঋতুতে হয়? শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল। আয়ুর্বেদিতে কাফ জ্বরের প্রধান উপসর্গ কোনটি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কাশি, সর্দি, মাথা ভারী, শুষ্ক ত্বক, অস্থিরতা, জ্বালা, ঘাম না অনিদ্রা। নেক্সট কোশ্চেন, ফিভারের জন্য আয়ুর্বেদে কোন ভেষজ অমৃত নামে পরিচিত? কোন ভেষজ বলেন তো? গুলঞ্চি, তুলসী, অশ্বগন্ধা না নিম। আয়ুর্বেদের মতে ইমিউন বৃদ্ধির জন্য সবচেয়ে কার্যকর রসায়ন কোনটি? হলো কি টার্মেরিক, ব্রাহ্মী না শতাবরী। আয়ুর্বেদে কৌমারভীত শাখা কিসের সাথে যুক্ত? শিশু রোগ চিকিৎসা, অস্থি চিকিৎসা, নারী রোগ চিকিৎসা, শল্য চিকিৎসালয়। আয়ুর্বেদে ভূতবিদ্যার শাখা কি নির্দেশ করে? মানসিক, আত্মিক রোগ চিকিৎসা, শল্য চিকিৎসা, পুষ্টি না ইএনটি চিকিৎসা। আয়ুর্বেদে পঞ্চকর্ম অন্তর্ভুক্ত নয় কোনটি? বমন, বিচরণ, রক্তমক্ষম না একুই পাচারাং। পঞ্চকর্মের মূল উদ্দেশ্য কি ছিল? শরীর শুদ্ধিকরণ, অঙ্গ প্রতিস্থাপন, পুষ্টি প্রদান, দ্রুত শক্তি বৃদ্ধি। নেক্সট কোশ্চেন, আয়ুর্বেদিতে কোন দোষ গরম প্রকৃতির হিট জেনারেট করে? বাত, পিত্ত, কফ, রক্ত। ফিভার চিকিৎসায় তুলসী পাতার ডিকশন সাধারণত কিভাবে ব্যবহৃত হয়? মধু মিশিয়ে পান করা, দুধে ফোটানো, তেলে ভাজা, গুঁড়ো করে খাওয়া। আয়ুর্বেদের মতে দিনাচার্য অনুসরণের উদ্দেশ্য কি? প্রতিদিনের সঠিক জীবনযাপন, শুধুমাত্র উপবাস না আধ্যাত্মিক সাধনা না ঋতুচক্র অনুযায়ী পরিবর্তন। আয়ুর্বেদের প্রধান গ্রন্থগুলির একটি চরক সংহিতা কোন শাখার সাথে যুক্ত?
কোন শাখার সাথে যুক্ত? কায় চিকিৎসা, শল্য চিকিৎসা, কৌমারভীত না শল্য চিকিৎসা, যেটাকে ইএনটি বলা হয়। নেক্সট কোশ্চেন, সুশ্রুত সংহিতা মূলত কোন শাস্ত্রের ভিত্তি? সার্জারি, রসায়ন থেরাপি, পেডিয়াট্রিক্স, টক্সিকোলজি। আয়ুর্বেদের মতে রসায়ন থেরাপি প্রধান লক্ষ্য কি? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, রোগ নিরাময়ের সঙ্গে সঙ্গে অস্ত্রোপচার না পেইন কন্ট্রোল। নেক্সট কোশ্চেন, ফিভার এর জন্য আয়ুর্বেদে কোন লাইফস্টাইল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? লাইট ডায়েট, পর্যাপ্ত বিশ্রাম, হেভি ফুড, ঠান্ডা জল খাওয়া না সারাদিন উপবাস করা। নেক্সট কোশ্চেন, শিব আখ্যান কোন রাজ্যের প্রতীকী এবং ভেষজ উদ্ভিদ হিসেবে বিবেচিত? লাদাখ, কেরালা, গুজরাট, উড়িষ্যা। আয়ুর্বেদের মতে সত্য কার সাথে যুক্ত? মানসিক শক্তি ও ভারসাম্য, শারীরিক শক্তি, রক্ত সঞ্চালন না হজম। ফিভার ফিভার অ্যান্ড হারিদ্রা এর মূল ভূমিকা কি? অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টিঅক্সিডেন্ট, হজম বৃদ্ধি করা, ঘুম আনা, ক্ষুধা বাড়ানো। লাস্ট কোশ্চেন, আয়ুর্বেদ ডে কোন দিন পালন করা হয়? ধন্বন্তরী জয়ন্তী, ওয়ার্ল্ড হেলথ ডে, ইয়োগা ডে, চড়ক জয়ন্তী। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। গুড মর্নিং এভরিওয়ান। বিগত ক্লাসে আমাদের যে থিওরিগুলো আলোচনা হয়েছিল, তো সেখান থেকে কি কি গুরুত্বপূর্ণ ওয়ান লাইনের কোশ্চেন রয়েছে, আমাদের পরীক্ষার প্রস্তুতি এমনভাবে নিতে হবে যাতে একটা কোশ্চেনও আমাদের পরীক্ষায় বাদ না যায়। তো সেইভাবেই আজকে কিছু ওয়ান লাইনার নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন, প্ল্যান্ট স্টেম সেলের প্রধান কাজ কি? এখানে দুটো ভাষাতেই দেওয়া আছে। হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ প্ল্যান্ট স্টেম সেল? অ্যান্সার হচ্ছে টিস্যু পুনর্জন্ম এবং মেরামত। নেক্সট কোশ্চেন, স্টেম সেল কোন রোগ চিকিৎসায় ব্যবহৃত হতে পারে? রক্তের রোগ এবং ব্লাড ডিসঅর্ডার। প্ল্যান্ট স্টেম সেল কোন রোগ নিরাময়ে সাহায্য করে? নিউরোলজিক্যাল রোগ। স্টেম সেল একটি অ্যান্টি এজিং এর সুবিধা কি? বার্ধক্য প্রক্রিয়াকে উল্টানো। সিসিআইএম কবে প্রতিষ্ঠিত হয়? 1955 সালে। ইন্ডিয়ান মেডিসিন সেন্ট্রাল অ্যাক্ট কবে পাস হয়? 1970 সালে। আইএসএমএইচ বিভাগটি কবে তৈরি হয়? 1995 সালে। আইএইচএমএইচ এর আয়ুষ বিভাগ কবে হয়? 2003 সালে। আয়ুষের প্রধান স্বাধীন মন্ত্রক হিসাবে কবে প্রতিষ্ঠিত হয়? 2014 সালে। আয়ুর্বেদকে কি বলা হয়? প্রাচীন ভারতীয় জীবনের বিজ্ঞান, সায়েন্স অফ লাইফ। যোগ ও নেচুরোপ্যাথি কিসের সমন্বয় করে? শারীরিক ভঙ্গি, শ্বাস প্রশ্বাস, ধ্যান এবং প্রাকৃতিক থেরাপি। ইউনানি চিকিৎসা পদ্ধতি কার শিক্ষার উপর ভিত্তি করে তৈরি? হিপোক্রেটিস ও অ্যাভিসেনার। সিদ্ধা চিকিৎসা পদ্ধতি কোন অঞ্চলের? দক্ষিণ ভারতের। সোয়া রিগপা কিসের উপর ভিত্তি করে তৈরি? ঐতিহ্যবাহী তিব্বত চিকিৎসা এবং বৌদ্ধ দর্শন। হোমিওপ্যাথি কি ব্যবহার করে নিরাময় করে? অত্যন্ত তরলীকৃত প্রাকৃতিক পদার্থ। জ্বরের আয়ুর্বেদিক চিকিৎসা প্রধানত কিসের উপর ভিত্তি করে? উপবাস, তরল পান করার ওপর। তিনটি দোষের জন্যই প্রাথমিক চিকিৎসা কি? উপবাস। তিনটি দোষ কি? বাত, পিত্ত এবং কাফ, যেটাকে আমরা ত্রিদোষ বলছি। পিত্ত জ্বরের চিকিৎসায় কি ধরনের খাবার খাওয়া যেতে পারে? ভালোভাবে রান্না করা হালকা খাবার। বাত এবং কাফ জ্বরে ক্ষুধা না ফেরা পর্যন্ত কি পরামর্শ দেওয়া হয়? ক্ষুধা না ফেরা পর্যন্ত প্রচুর জল পান করা। জ্বরের জন্য কোন পানীয়ের পরামর্শ দেওয়া হয়? সেদ্ধ জল এবং তিক্তুর কাথ। ঠিক আছে। তিক্তুতে কি কি উপাদান থাকে? গোলমরিচ, পিপল আর হচ্ছে আদা। হৃদস্বাস্থ্যের ওপর সিবাকথানের সুবিধা কি? মায়োকার্ডিয়াল হাইপারট্রফি উন্নত করে। রক্ত থেকে কি অপসারণে এটি সাহায্য করে? বজ্র, রিমুভ ফ্রম ব্লাড। ঠিক আছে। রক্ত থেকে কি অপসারণে এটি সাহায্য করে? বজ্র। সিবাকথানের মূল উৎপত্তি স্থল কোনটি? হংডুয়ান পর্বতমালা এবং পূর্ব হিমালয়। সিবাকথান কোন পরিবেশে বেঁচে থাকার ক্ষমতা রাখে?
খারাপ কঠোর আবহাওয়া। কোন উপাদানে সমৃদ্ধ সিবাকথান? ওমেগা ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এ, ভিটামিন সি, ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এই সিবাকথানে। সিবাকথানে একটি ত্বকের উপকারিতা কি? ত্বকের ভালো অবস্থা বজায় রাখে। সিবাকথানের একটি বৈশিষ্ট্য লেখো। এটি প্রদাহ কমানোর বৈশিষ্ট্য, ঠিক আছে। এটি কোন দুটি অঙ্গের স্বাস্থ্যে সাহায্য করে? যকৃতের কার্যকারিতা এবং রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে। আয়ুর্বেদ কি একটি প্রাচীন সামগ্রিক ভারতীয় চিকিৎসা ব্যবস্থা? আয়ুর্বেদ কিসের উপর মনোযোগ দেয়? শরীর, মন, আত্মার ও ভারসাম্যের উপর। আয়ুর্বেদ শব্দটি কোন দুটি সংস্কৃত শব্দ থেকে এসেছে? আয়ু অর্থাৎ জীবন, বেদ অর্থাৎ জ্ঞান। আয়ুর্বেদ কি ধরনের অনুশীলন ব্যবহার করে? যোগ, ব্যায়াম ও ধ্যান। আজকের ক্লাসে আমরা প্রথম ৫টা ক্লাসের ওয়ান লাইনার ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচনা করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ওয়েলকাম এভরিওয়ান, শুরু করছি আজকের আমাদের মক টেস্ট। মক টেস্টের মাধ্যমে তোমরা বুঝতে পারবে তোমরা কতটা পড়াশোনা করছো, তোমাদের প্রিপারেশন কেমন। তো প্রথম কোশ্চেন, সি বাকথানের বৈজ্ঞানিক নাম কি? অপশন এ অসিমাম স্যাংটাম, টিনেসফরা কার্ডিফোলিয়া, হিপোফি রেমোয়েডোস, উনোথানিয়া স্যামিফেরা। আয়ুর্বেদে ৬টি রসের মধ্যে কোনটি তিক্ত রসের প্রধান উদাহরণ? লবণ, হলুদ, তেঁতুল, নিম। আমরা উত্তরগুলো কিন্তু সবার লাস্টে আমরা প্রোভাইড করব। তোমরা সবাই প্রত্যেকে খাতা পেন নিয়ে উত্তরগুলো লিখবে, সবার লাস্টে মেলাবে। কার কত মার্কস হলো প্রত্যেকে কমেন্টে জানাবে। আয়ুর্বেদের মতে কোন রোগীকে আগন্তুক জ্বর বলা হয়? অভ্যন্তরীণ দোষের কারণে জ্বর, আঘাত বা বাইরের কারণ থেকে সৃষ্ট জ্বর, মানসিক কারণ থেকে সৃষ্ট জ্বর, ঋতু পরিবর্তনের কারণে সৃষ্ট জ্বর। আয়ুর্বেদে দিনচর্যা এর অন্তর্ভুক্ত কোনটি? ভোরে ওঠা, তেল মালিশ, দিনের বেলায় ঘুমানো, দাঁত মাজা। সি বাকথানের মধ্যে থাকা কোন ফ্যাটি অ্যাসিড ত্বক এবং মিউকাস মেমব্রেনের জন্য বিশেষ উপযোগী? ওমেগা 3, ওমেগা 6, ওমেগা 7, ওমেগা 9। আয়ুর্বেদেতে স্বাস্থ্যবৃত্ত কিসের সঙ্গে যুক্ত? সুস্থ জীবনধারা ও রোগ প্রতিরোধ, অস্ত্রোপচার, ঔষধ তৈরি, মানসিক রোগ চিকিৎসা। জ্বরের সময় কোন ধরনের খাদ্য আয়ুর্বেদ অনুযায়ী এড়িয়ে চলতে বলা হয়? হালকা স্যুপ, দুগ্ধজাত পণ্য ও ভারী খাবার, ফলের রস, ভেজিটেবল ব্রথ। আয়ুর্বেদে শরীরের ৭টি মৌলিক টিস্যু উপাদানকে কি বলা হয়? ধাতু, মল, স্রোত না গুণ? পঞ্চকর্মের একটি প্রক্রিয়া বেমন, এর মাধ্যমে শরীরের কোন দোষকে শরীর থেকে বের করা হয়? বাত, পিত্ত, কাফ না রক্ত? আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি মূলত কয়টি ভাগে বিভক্ত? ৪টি, ৬টি, ৮টি, ১০টি। যোগা ও ধ্যানের মাধ্যমে মানসিক ভারসাম্য রক্ষা করা আয়ুর্বেদের কোন উপশাখার লক্ষ্য? কায়চিকিৎসা, রসায়ন, সত্ত্ববজয়, শল্যতন্ত্র। ইন্টারন্যাশনাল ডে অফ ইয়োগা 2024 এর থিম কি ছিল? ইয়োগা ফর হিউম্যানিটি, ইয়োগা ফর বসুদেব কুটুম্বক, ইয়োগা ফর ওয়েলবিং, ইয়োগা আর্ট হোম অ্যান্ড ইয়োগা উইথ ফ্যামিলি। আয়ুর্বেদে কোন প্রকার জ্বরকে সান্নিপাত জ্বর বলা হয়? একটি মাত্র দোষের কারণে সৃষ্ট, দুটি কারণ দোষের কারণে সৃষ্ট, না তিনটি দোষের সংমিশ্রণে সৃষ্ট, না বাইরের আঘাতের কারণে সৃষ্ট? নিম্নলিখিত কোন ফলটি ঐতিহ্যগতভাবে আমলকি রসায়নের প্রধান উপাদান? জাম, আমলা বা গুজবেরি, বেদানা, কলা। সিদ্ধা চিকিৎসা পদ্ধতি অনুসারে বিশ্বজগৎ কয়টি মৌলিক উপাদান দ্বারা গঠিত? ৩টি, ৫টি, ৭টি, ৯টি। ইউনানি চিকিৎসা পদ্ধতিতে রোগ নির্ণয়ের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি কি? নাডি পরীক্ষা, আল্ট্রাসাউন্ড, রক্ত পরীক্ষা, সিটি স্ক্যান। হোমিওপ্যাথি চিকিৎসার মূল নীতি কোনটি? সাদৃশ্য সদৃশ্যকে আরোগ্য করা, অপোজিটস কিওর, শুধুমাত্র প্রাকৃতিক ভেষজ ব্যবহার করা, সার্জারির দ্বারা চিকিৎসা। আয়ুষ মন্ত্রক কোন ধরনের চিকিৎসাকে স্বাস্থ্যসেবায় যুক্ত করার জন্য আয়ুষ গ্রাম প্রকল্প শুরু করেছেন?
শুধুমাত্র শহরের স্বাস্থ্যকেন্দ্র, গ্রামীণ এলাকার ঐতিহ্যবাহী স্বাস্থ্যসেবার প্রচার, না শুধুমাত্র বিদেশ বয়ে প্রচার, না শুধুমাত্র যোগা শিক্ষা? আয়ুর্বেদে ব্যাধি ক্ষমত্ব শব্দটি কি বোঝায়? শরীরের ব্যথা, রোগ প্রতিরোধ ক্ষমতা, শরীরের দুর্বলতা, হজমের সমস্যা। সি বাকথান কোন অঞ্চলে প্রাকৃতিকভাবে জন্মায়? উপকূলীয় অঞ্চলে, উচ্চ পার্বত্য শুষ্ক অঞ্চলে, রেইন ফরেস্টে, সমতল কৃষিজমি। আয়ুর্বেদে ব্যবহৃত ত্রিফলা এর অন্তর্ভুক্ত তিনটি ফলের মধ্যে একটি কোনটি? বেল, হরিতকি, আপেল, পেঁপে। ফিভারে ব্যবহৃত গিলয় বা গুড়ুঞ্চি মূল উপকারিতা কি? এটি রক্ত এটি একটি শক্তিশালী হজম সহায়ক, রক্তচাপ কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও জ্বর কমায়, হাড় শক্তিশালী করে। আয়ুষ মন্ত্রক কর্তৃক আয়োজিত একটি বার্ষিক ইভেন্ট যা ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবস্থার আন্তর্জাতিক সহযোগিতার উপর জোর দেয়। G20, ওয়ার্ল্ড আয়ুষ ফেস্টিভ্যাল, ফার্মা সামিট, ইন্টারন্যাশনাল ইয়োগা ডে। প্রত্যেকে তোমরা আগে খাতা পেন নিয়ে উত্তরগুলোকে করবে, তারপরে লাস্টে আমাদের অ্যান্সার কি দেওয়া আছে অ্যান্সার কি মেলাবে এবং কমেন্টের মধ্যে জানাবে যে কার কত মার্কস হলো। তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের প্রিপারেশন কেমন চলছে। থ্যাংক ইউ, আজকের মক টেস্ট এখানেই শেষ করছি।